নিজানের জন্য আজকের এই দুপুরটা যেন অগ্নিপরীক্ষার চেয়েও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। যে মেয়েটি শৈশব কৈশোর কেটেছে বইয়ের পাতায় আর শৌখিনতায়, রান্নাঘরের চৌকাঠ মারানো যার কাছে ছিল এক দুর্লভ ঘটনা, আজ তাকেই রান্না করতে হয়েছে। অনেক জল্পনা কল্পনা আর কসরত শেষে সে যখন খাবার পরিবেশন করলো, তখন ড্রয়িং রুমের বড় ঘড়ির কাঁটা বেশ খানিকটা গড়িয়ে গেছে। খাবার টেবিলে সবার গম্ভীর মুখচ্ছবি আর থমথমে পরিবেশ দেখে নিজানার বুঝতে বাকি রইল না যে কোথাও মস্ত বড় কোনো ভুল সে করে ফেলেছে। আড়ষ্ট হয়ে টেবিলের এক কোণে দাঁড়িয়ে সে লক্ষ্য করল সবার পাতে তার স্বহস্তে বানানো বিশেষ খাবার উঠেছে। সকাল থেকে এক প্রকার অনাহারে থাকা অলেখাকে কলরবই এক প্রকার জেদ করে টেবিলে এনেছে। টেবিলে বসার পর থেকেই অলেখার মুখাবয়বে বিরক্তির রেখাগুলো স্পষ্ট হয়ে উঠেছিল। নিজের পাতের দিকে একবার তাকিয়ে তিনি অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে চোখ মুখ কুঁচকে নিজানার দিকে চাইলেন। তার কণ্ঠে ঝরল বিদ্রুপ। বাহ! রান্নার জন্য তো তোমাকে আস্ত একটা নোবেল দেওয়া উচিত বৌমা। বাঙালি পরিবারে দুপুরে ভাতের বদলে পাস্তা খাওয়ার রেওয়াজ কবে থেকে শুরু হলো? তোমরা কেউ কি এই বাড়িতে কখনো কাউকে দেখেছো? উপস্থিত সবাই বিস্ময়ে অলেখার দিকে তাকালো। তার ব্যবহারে মনে হচ্ছে নিজানা সত্যিই অচেনা কেউ, সম্পূর্ণ অপরিচিত এক আগন্তুক। অলেখার প্রতিটি কথা যেন তপ্ত সীসার মতো নিজানার কানে বিঁধল। সে অত্যন্ত অপ্রস্তুত হয়ে নিচু স্বরে আমতা আমতা করে বলল। মামি, আসলে আমি বাকি কথাগুলো আর মুখ ফুটে বেরোলো না। অলেখা হাত তুলে তাকে থামিয়ে দিলেন এবং রূঢ় স্বরে শুধরে দিয়ে বললেন। ওহ, মামি নয়, মা। আর আম্মা বলে ডাকবে। আমাদের সম্পর্কের সংজ্ঞা বদলেছে নিজানা, সেটা মনে রেখো। আর তোমাকে নতুন বউ হিসাবে পরিবারের সবার জন্য দুপুরে খাবার তৈরি করতে বলা হয়েছিল, বিকালের নাস্তা নয়। এটা ঠিক কী করেছো তুমি? অলেখার কাঠখোট অলেখার কাঠখোট্টা আর তীক্ষ্ণ বাক্যবাণে ঘরের বাতাস যেন ভারী হয়ে এলো। উপস্থিত সবাই জানতো অলেখা রেগে আছেন, তাই কেউ কথা বলার সাহস পেল না। নিজানা বিস্ময়ে বিমূঢ় হয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে ধরা গলায় বলল। আই এম সরি। আসলে আমি রান্না একদমই করতে জানি না। অনেক রাত পর্যন্ত পড়ার অভ্যাস থাকায় মাঝরাতে খিদে পেলে আমি প্রায়ই নিজের জন্য পাস্তা করে খেতাম। সহজ মনে হয় ভাবলাম সবার জন্য এটাই করি। তাছাড়া ভাবিও বলেছিল যে কোনো কিছু একটা করলেই চলবে, তাই। অলেখা তীক্ষ্ণ গলায় বলে উঠলেন। তাই নাকি? তোমার মায়ের কাছে মেয়েকে বিয়ের যোগ্য মনে হলো, অথচ শ্বশুরবাড়িতে আসার আগে যে এইসব ন্যূনতম কাজ শিখে দিতে হয় সেটা মনে ছিল না। কিছু না শিখে মেয়েটাকে আমার ছেলের ঘাড়ে এভাবে ঝুলিয়ে দিল। কি ভেবেছেন তিনি? আমার ছেলে আর আমি কি সারা জীবন তোমাকে রান্না করে খাওয়াবো? নিজানা মুহূর্তেই পাথরের মতো জমে গেল। অপমানে আর বিস্ময়ে তার চোখের কোণ দুটো অশ্রুতে টলমল করে উঠল। মাথা নিচু করে সে নিজের কান্না লুকানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। কায়েফ আর চোখে নিজানার সেই আরক্ত মুখ আর থরথর করে কাঁপা ঠোঁট জোড়া দেখল। কিন্তু তার তো আজ সান্ত্বনা দেওয়ার কোনো অধিকার নেই। সে শুধু নিজের মুঠো শক্ত করে বসে রইল। তবে কলরবের ভাবভঙ্গি দেখে সে আরো বেশি অবাক হলো। কলরব কোনো প্রতিবাদ তো করলই না, বরং তার নির্বিকার চাহনিতে এক অদ্ভুত উপভোগের আভাস ফুটে উঠল। আরশাদ তালুকদার স্থির থাকতে পারলেন না, গম্ভীর কণ্ঠে ধমকে উঠলেন। অলেখা, তুমি কিন্তু এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। এসব কি ধরনের কথা? হ্যাঁ, একটা মেয়ে রান্না নাই জানতে পারে, সময় হলে সব শিখে যাবে। তাছাড়া বাড়ির বউ কিছু কিছু একটা রেঁধেছে, সেটাই তো বড় কথা। হ্যাঁ, অলেখা দ্বিগুণ তেজে ফুঁসে উঠলেন। বাড়াবাড়িটা আসলে তুমি করেছো। কবে থেকে তুমি সংসারের ভেতরের বিষয়ে নাক গলাতে শুরু করলে? এই দায়িত্বটা আমার। তুমি তো বলেছিলে সব সিদ্ধান্ত আমি নেব। তুমি কিছু করবে না, তাহলে আজ কেন প্রতিবাদ করছো? ও তোমার বোনের মেয়ে বলে? আরশাদ তালুকদার নিজেকে কিছুটা সংযত করলেন। এই মুহূর্তে কথা বাড়ানোর মানে জ্বলন্ত আগুনে ঘি ঢালা। পরিস্থিতি বেগতিক দেখে মাঝা নরম স্বরে বললেন। আপা, এবারের মতো ক্ষমা করে দাও না। তাছাড়া মৌনিতাও তো প্রথম দিন নুডলস রান্না করেছিল। আমরা কি অখুশি হয়েছিলাম? অলেখা মাঝার দিকে কঠোর দৃষ্টিতে তাকালেন। মৌনিতা, তোমার বৌমা নাঝা। তুমি বড্ড সরল আর নরম মনের মানুষ, তাই সবাইকে প্রশ্রয় দাও। কিন্তু আমি তেমন নই।
আমার ছেলের বইয়ের দোষগুণ আমি অবশ্যই বিচার করব। মাঝা স্তব্ধ হয়ে গেলেন। দীর্ঘদিনের সংসারে অলেখার এই রুদ্রমূর্তি তিনি আগে কখনো দেখেননি। বিশেষ করে মৌনিতাকে আলাদা করে তোমার বৌমা বলাটা তাকে বড্ড ব্যথিত করলো। দিব্য বিরক্ত হয়ে বলল, আম্মু প্লিজ, এবার অন্তত থামো। অনেক সময় আছে শাসন করার, পরে বলো। এখন কি তোমার মনে হয় না সবাইকে শান্তিতে খেতে দেওয়া উচিত? অলেখা দিব্যর কথার কোনো উত্তর দিলেন না। দিব্যর উপর জমানো অভিমান তার মনে পাহাড় সম হয়ে আছে। তিনি ছেলের দিকে না তাকিয়েই মৌনিতাকে উদ্দেশ্য করে বললেন, আমি এইসব ছাইপাশ খাবো না মৌনতা। আর যা রান্না হয়েছে আমাকে তাই দাও, আমার এমনিতেই খিদা নেই। মৌনিতা নিঃশব্দে অলেখার সামনে থেকে পাস্তার প্লেটটি সরিয়ে নিল। অন্য একটা প্লেট তাকে দিল। টেবিলের বাকিরা নিজানার তৈরি খাবার মুখে দিতে শুরু করলো। আচমকায় কলরব মাত্র 1 চামচ পাস্তা মুখে দিয়ে এমনভাবে চোখ মুখ কুঁচকে ফেললো যেন কোনো বিষাদগ্রস্ত বস্তু তার রসনায় ঠেকেছে। পরক্ষণেই সে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠল। উপস্থিত সবার বিস্মিত দৃষ্টি তোয়াক্কা না করে সামনের প্লেটটা সজোরে ঠেলে দিয়ে বিরক্ত গলায় বলল, এইসব অখাদ্য কোনো সুস্থ মানুষ খেতে পারে? আমার খাওয়ার রুচিটাই মাটি হয়ে গেছে, আমি খাবো না। পুরো ডাইনিং হল মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কলরব এই অসংলগ্ন কলরবের এই অসংলগ্ন আর রূঢ় আচরণে আরশাদ তালুকদার রাগে ফুঁসে উঠলেন। তার মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করল, কিন্তু কলরব কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার অবকাশটুকু দিল না। তড়িৎ পা ফেলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ গলায় বলল, এই ছেলেটার সমস্যাটা কি? পাস্তাটা মোটেও এতটা খারাপ হয়নি যে খাওয়া যাবে না। আমার তো বেশ ভালোই লাগছে। সত্যি নিজ অপূর্ব হয়েছে রে। কাব্য শেষ কথাটা নিচানার দিকে তাকিয়ে একটু হেসে পড়ল, যাতে ওর ভেতরের ভাঙাচোরা মনটাকে একটু সান্ত্বনা দেওয়া যায়। দিব্যও ভাইয়ের কথায় সায় দিয়ে নিজানার রান্নার প্রশংসা করলো। নিজানা ম্লান হেসে চট করে হাতের উল্টো পিঠে চোখের পানিটুকু মুছে নিল। ঠিক সেই মুহূর্তে কায়েফও বসা থেকে উঠে দাঁড়ালো। কাব্য ভীষণ বিরক্ত হয়ে ধমকে উঠল, তোর আবার কি সমস্যা? তোর কাছেও যদি অখাদ্য মনে হয় তবে মুখে বলার দরকার নেই। চুপচাপ এখান থেকে দূর হতো। কায়েফ খুব নিচু স্বরে বলল, আমার খাওয়া শেষ, আর কিছু খাবো না। কথাটা বলে সে দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করলো। নিজানা খেয়াল করলো কায়েফের প্লেটে যতটা পাস্তা দেওয়া হয়েছিল তার সবটাই সে খেয়েছে। এতটুকু অপচয় করেনি সে। মাঝা অবশ্য ছেলেকে আর জোর করলেন না। কায়েফের শরীরের অবস্থা এমনিতেই ভালো নয়। ভাবলেন হয়তো সত্যিই তার আর কিছু মুখে তুলতে ইচ্ছা করছে না। কলরবের প্রকাশ্য অপমান নিজানার মনে একটা গভীর ক্ষত তৈরি করলো। সাদা রঙের একটা দোতলা বাড়ির সামনে এসে থামল দিব্যর গাড়ি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত গড়িয়েছে। দিব্য গাড়ি থেকে নেমে নবনী আর দিয়াকে নামিয়ে দিয়ে গাড়িটা পার্ক করতে গেল। বাড়ির ছোট লোহার ফটক থেকে শুরু করে বিশাল উঠোন পর্যন্ত আলোকসজ্জা, কৃত্রিম ফুলের সমারোহ, দামি পর্দা আর সুসজ্জিত চেয়ার টেবিলের বিন্যাসে পুরো পরিবেশটা এক স্বপ্নীল রূপ ধারণ করেছে। নবনী বাড়িটা চেনা পথে তার স্মৃতির ধুলোবালি উঠছে। দিব্য এসে ওদের পাশে দাঁড়ালো, বলল, কি হলো, ভেতরে চলো। নবনী শুধু নিঃশব্দে মাথা নাড়ল। দিব্য এক হাতে দিয়ার ছোট্ট নরম হাতটি ধরল, অন্য বলিষ্ঠ বাহুটি জড়িয়ে দিল নবনীর দিকে। চোখের ইশারায় তাকে সেই বাহু আঁকড়ে ধরার আমন্ত্রণ জানালো সে। নবনী আর কোনো সংকোচ করল না, দ্বিধাহীনভাবে দিব্যর বাহু জড়িয়ে ধরল। অতঃপর বাড়ির ভেতরে পা রাখল। ভেতরে তখন অতিথিদের উপচে পড়া ভিড়। তাদের পৌঁছতে বোধ হয় কিছুটা বিলম্বই হয়ে গেছে। দিব্যকে দেখা মাত্রই অসীম তড়িৎ গতিতে ভিড় ঠেলে এগিয়ে এলো। পরনে কুচকুচে কালো স্যুট প্যান্ট, চোখে মুখে এক রাস উচ্ছ্বাস। কিন্তু দিব্যর হাত ধরে তার অতি নিকটে দাঁড়িয়ে থাকা রক্তজবা রঙের শাড়িতে আবৃত নবনীকে দেখেই অসীম যেন মাঝপথে থমকে গেল। নবনী খেয়াল করেছে দিব্য আর যতগুলো শাড়ি এনেছে তার বেশিরভাগই লালের সমাহার, অথচ এই মানুষটাই নাকি লাল রং সহ্য করতে পারে না। নবনী 2 হাত ভর্তি টকটকে লাল ভেলভেট চুড়ি, গলায় আর কানে লাল ডায়মন্ড কাট নেকলেস, মানানসই মেকআপ আর ঠোঁটে গাঢ় লাল লিপস্টিকে তাকে আজ অপার্থিব এক মায়াবী সুন্দরীর মতো লাগছে। অসীমের বুকের ভেতরটা হঠাৎ এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। সামান্য দূরেই দাঁড়িয়ে আছে তার হবু স্ত্রী, সেও আজ লাল পোশাকে সেজেছে, কিন্তু নবনীর সেই দীপ্তিময় সৌন্দর্যের কাছে তার হবু স্ত্রীর রূপ যেন এক নিমেষেই ম্লান হয়ে গেল।
অসীম এক অদ্ভুত অপরাধ বোধ আর অপ্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে রইল। নীরবতা ভেঙে দিব্য বেশ সহজ গলায় বলল, কংগ্রেচুলেশনস অসীম। আসতে কি খুব বেশি দেরি করে ফেললাম? রাগ করলে নাকি আবার? দিব্যর কথায় ঘোর কাটলো অসীমের। এক রাশ অস্বস্তি নিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। আমতা আমতা করে বলল, আরে না না স্যার, কি বলছেন এসব? রাগ কেন করব? আসুন আসুন, আমি আসলে আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। ওই দিকের টেবিলটায় বসবেন, চলুন। দিব্যর কণ্ঠস্বর তখনও আগের মতোই শান্ত। সে নবনীর দিকে এক পলক তাকিয়ে অসীমকে উদ্দেশ্য করে বলল, আসলে তোমার ম্যাডামের সাজগোজের জন্যই কিছুটা দেরি হয়ে গেল। অবশ্য ম্যাডামই বা বলছি কেন? তোমাদের তো বেশ পুরনো পরিচয়, গভীর সম্পর্ক ছিল তোমাদের মধ্যে, তাই না? নবনী হতভম্ব হয়ে দিব্যর দিকে তাকালো। দিব্য আগে থেকেই তার চোখের দিকে তাকিয়েছিল। এক তীক্ষ্ণ অনুসন্ধিৎসু দৃষ্টি তার। সেই চোখের ভাষায় কি ছিল? নবনী মুহূর্তেই চোখ সরিয়ে নিল। অসীম যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। সে অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলো। জি। দিব্য ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। সে কথাটি সামলে নিয়ে বলল, বলতে চাইছি ফ্রেন্ডশিপের কথা। তোমরা তো ক্লাসমেট ছিলে, তাই না? পূর্ব পরিচিত? অসীম স্বস্তির নিঃশ্বাস ফেলে জোর করে মাথা নাড়ল। স্যার একদম ঠিক বলেছেন, তাই তো। আসুন বসবেন, চলুন। দিয়া মামুনি, চলো শোনা। অসীম দিয়ার হাত ধরে ওদের আগে আগে হাঁটতে শুরু করলো। নবনীর তীক্ষ্ণ নজর অসীমকে অস্বস্তিতে ফেলেছে। বুকের ভেতরটা রাগ, ঘৃণা আর এক বিচিত্র আফসোসের মিশ্রণে কুঁকড়ে যাচ্ছে। অসীম তাকে অবজ্ঞা করেছিল। আজ অসীমের সামনে দিব্যর বাহুডোরে রাজকন্যার মতো দাঁড়িয়ে থাকাটা যেন এক মধুর প্রতিশোধ। ওরা গিয়ে স্টেজ সংলগ্ন একটি সুন্দর টেবিলে বসলো। সামনেই চমৎকার একটা স্টেজ সাজানো রয়েছে, যেখানে অসীমের হবু স্ত্রী রশনি তার বান্ধবীদের সাথে নাচে মেতেছে। মেয়েটি বেশ ছন্দময় ভঙ্গিতে নাচছে। হঠাৎ দিব্যর পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। নবনী ওর দিকে তাকাতেই দেখল দিব্যর কপালে চিন্তার ভাঁজ। ফোনের স্ক্রিনে ফুটে উঠেছে নিজানার নাম। কোনো জরুরি কারণ ছাড়া নিজানার এই অসময়ে ফোন করার কথা নয়। চারদিকে উচ্চস্বরে গান চলায় এখানে কথা বলা অসম্ভব। দিব্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, নবনী, তোমরা একটু বসো, আমি কলটা রিসিভ করে আসছি। মনে হচ্ছে বেশ আর্জেন্ট কিছু। দিয়া মাথা নেড়ে বলল, ওকে পাপ্পা। দিব্য দ্রুত পায়ে ভিড় ঠেলে বাইরের দিকে এগিয়ে গেল। স্টেজ থেকে একটু দূরেই একটা বড় টেডি বিয়ারের পোশাক পরা জোকার বাচ্চাদের জাদুকরি সব কসরত আর বল ঘোরানোর খেলা দেখাচ্ছে। চারিদিকে শিশুদের খিলখিল হাসিতে ভরে উঠছে। দিয়া সেই জাদুর মায়ায় আটকে গিয়ে দুই চোখ বড় বড় করে সেদিকে চেয়ে থাকলো। সে নবনীর কাছে আবদার করে বলল, মাম্মা, আমিও একটু কাছে গিয়ে দেখবো সবাই কত মজা করে খেলছে। জায়গাটা নবনীর দৃষ্টিসীমার মধ্যেই, খুব একটা দূরে নয়। নবনী হাসি মুখে সম্মতি দিতেই দিয়া প্রজাপতির মতো ডানা মেলে সেদিকে উড়ে গেল যেন। অন্য বাচ্চাদের ভিড়ে মিশে গিয়ে সেও খেলায় মেতে উঠল। নবনী দূর থেকে হাত নেড়ে ওকে সাহস দিচ্ছিল। একেই বুঝি মেঘ না চাইতে বৃষ্টি বলে, তাই না নবীনী? খুব চেনা অথচ বিষাক্ত এক কণ্ঠস্বর আচমকা কানে আসতেই নবনী চমকে ফিরে তাকালো। অসীম দাঁড়িয়ে আছে ঠিক ওর পিছনেই। তার ঠোঁটের কোণে লেপ্টে আছে এক কুৎসিত বিদ্রুপাত্মক হাসি। নবনী বিরক্তিতে কুঁচকে যাওয়া গলায় ছোট করে বলল, মানে? অসীম একটা তাচ্ছিলের হাসি হেসে ধীর পায়ে নবনীর পাশে এসে দাঁড়ালো। আর চোখে দুরন্ত দিয়ার দিকে তাকিয়ে বলল, বিয়ে নাও করো এক বাচ্চার মা, বিষয়টা আসলেই বেশ হাস্যকর, তাই না নবীনী? তুমি কি ছিলে, আর আজ কি হয়ে গিয়েছো? সবই কি তবে টাকার মায়া? অসীমের প্রতিটি শব্দ যেন নবনীর আত্মসম্মানের চাকুর মতো আছড়ে পড়ল। কিন্তু সে দমে গেল না। চিবুক উঁচু করে অত্যন্ত শান্ত অথচ ধারালো গলায় পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, কেন? তোমার খুব আফসোস হচ্ছে? তুমি কি চেয়েছিলে আমি তোমার বিরহে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? অসীম নিচু স্বরে বলল, না না, তেমনটা চাইবো কেন সোনা? আফটার অল একসময় তো তোমাকে সত্যি বড্ড ভালোবাসতাম, তাই তো? অসীমের মুখে ভালোবাসা শব্দটি শুনে নবনীর সর্বাঙ্গ ঘৃণায় রি রি করে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, মুখ সামলে কথা বলো অসীম। কার সাথে কথা বলছো? সেই হিতাহিত জ্ঞানটুকু কি তুমি হারিয়ে ফেলেছ? তুমি এখন একজন বিবাহিত নারীর সামনে দাঁড়িয়ে আছো, ভুলে যেও না। অসীম কুৎসিত হেসে বলল, ভেবেছিলাম বলেছি বেবি, তোমার ওই শো কল্ড সুগার ড্যাডি, ও সরি,
দুলাভাই থেকে স্বামী হওয়া লোকটাই কি তোমার পুরনো প্রেমিকের গল্প বলেছেও? দিব্য তালুকদারকে আমি যতটা চিনি, তোমার অতীত জানলে সে তোমাকে এক মুহূর্ত সহ্য করবে না। তবে দেখতে তো বেশ খাসা হয়েছে। দিন কয়েক ভোগ করে ঠিকই ছেড়ে ফেলবে। এমন সুযোগকে মিস করতে চাইবে বলো? নবনীর কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোতে লাগলো। অপমানে রি রি করে উঠল তার সর্বাঙ্গ। সে প্রচণ্ড আক্রোশে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হিসহিস করে বলল, জাস্ট সেটা অসীম, নিজের সীমা অতিক্রম করো না, নয়তো ফল খুব খারাপ হবে। অসীম একটা পৈশাচিক তাচ্ছিল্য হাসলো। খারাপ কি আর করবে? আমার চাকরি খাবে। স্বয়ং দ্য গ্রেট দিব্য তালুকদারও সেই ক্ষমতা নেই। আর ভুলটা কি বলেছি? মানতেই হবে, বয়সের চয়েস আছে। নিচে কাক হলো ময়ূর ঠিকই খুঁজে নিয়েছে। যদিও তার পাশে তোমাকে বড্ড বেমানান লাগছে, তবে মালটা সে ঠিকঠাকই। নবনীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হাত উঁচিয়ে সজোরে মারতে যেতেই অসীম খপ করে তার কবজিটা ধরে ফেলল। দাঁতে দাঁত চেপে বলল, নো বেবি, এই ভুল আর করো না। তোমার মতো মেয়েরা ওই দিব্য তালুকদারেরই যোগ্য। ভালোই হয়েছে যে আমি তোমাকে সময় মতো ছেড়ে দিয়েছি। টাকার জন্য তোমরা চারটার গলায় ঝুলে পড়তে পারো। বাই দ্য ওয়ে, হুড়পুরি সেজে তো এসেছো এই কাকটার সাথে। একবার রশনিকে দেখেছো? জুটি আমাদের মতো হয়। আমাদের পাশাপাশি দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে। আসছি এখন, কুল। অসীম সেখান থেকে চলে গেল। নবনী পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার কণ্ঠস্বর যেন কোথাও হারিয়ে গেছে। সে বলতে চেয়েও কিছু বলতে পারল না। অসীমের মুখ থেকে এমন জঘন্য কথা শোনার পর নবনীর পৃথিবীটা যেন দুলতে লাগলো। সে ধপ করে চেয়ারে বসে পড়ল। নিজেকে যতটাই শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, অসীমের বিষাক্ত কথাগুলো তীরের মতো তার হৃদয়ে বিঁধেছে। গলা শুকিয়ে আসছে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। নোনা জলের আবরণে ঢাকা চোখে সে সামনে স্টেজের দিকে তাকালো। সেখানে তখন অসীম আর রশনির আংটি বদল হচ্ছে। চারিদিকে হাততালির রোল। তারা একে অপরের আঙুলে আংটি পরিয়ে হাসি মুখে পোজ দিচ্ছে। নবনী অনুভব করলো তার বুকের ভেতরে সেই পুরনো ক্ষতটা আজও বড্ড কাঁচা। সেখান থেকে যেন অঝরে রক্তক্ষরণ হচ্ছে। প্রচণ্ড এক যন্ত্রণায় তার শ্বাস আটকে আসতে চাইল। নিঃশব্দে তার দুই গাল বেয়ে অশ্রুধারা নামতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে কাঁধে কারো বলিষ্ঠ হাতে স্পর্শ পেতে নবনী চমকে উঠল। কিন্তু সে নিজেকে লুকানোর বিন্দুমাত্র চেষ্টা করলো না। সে আজ ঠিক করে ফেলেছে, দিব্যর কাছে লুকানো বাকি সবটুকু সত্য আজ বলে দেবে। যা হওয়ার হবে। অন্তত এই অপমানের বোঝা নিয়ে সে আর বাঁচতে চায় না। ঘাড় ঘুরিয়ে তাকাতেই সে কাঙ্ক্ষিত সেই মানুষটিকে দেখতে পেল। দিব্য তালুকদার তার স্বভাবজাত শান্ত এবং গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কি হচ্ছে নবনী? আচমকা কাঁদছো কেন তুমি? তোমার কি শরীর খারাপ লাগছে? নবনী কান্নায় ভেঙে পড়ল। কিছু বলতে পারছে না, কাঁপা গলায় বলল, আমাকে কি একটু বাড়ি নিয়ে যাবেন? আমি আর এক মুহূর্তে এখানে থাকতে চাই না। দিব্য লক্ষ্য করল নবনীর সারা শরীর থরথর করে কাঁপছে। সে ধীর স্থির ভাবে মাথা নেড়ে সায় দিল। শান্ত স্বরে বলল, হ্যাঁ, অবশ্যই। চলো, এখনই বেরিয়ে পড়ি। নবনী ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে রইল। তার চোখ দুটো জলে টইটুম্বুর। সে খুব ক্ষীণ স্বরে বলল, আমি বোধহয় হেঁটে যেতে পারবো না। দিব্য কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকাল। এমন অদ্ভুত কথার মানে কি নবনী? আমরা কি এখানে হেঁটে এসছি নাকি? গাড়ি তো গেটের বাইরে রাখা আছে। আমি ওই গাড়ি পর্যন্ত যাওয়া কথাই বলছি। আপনি কি আমাকে কোলে তুলে নিতে পারবেন না? দিব্য যেন আকাশ থেকে পড়ল। নবনীর মতো আত্মসম্মানী আর লাজুক একটা মেয়ে এমন কথা বলতে পারে, তা তার কল্পনার অতীত ছিল। বিস্ময়ে বিমূঢ় হয়ে সে জিজ্ঞেস করল, মজা করছো নবনী? আমি দেখে নিয়ে আসছি। নবনী একরোখা ভঙ্গিতে ধরা গলায় বলল। আমি বিন্দুমাত্র মজা করছি না। দিব্য কয়েক পলক নবনীর চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু স্বরে বলল, ওকে। ব্যাস সেটুকুই। পলক ফেলতেই নবনী নিজেকে আবিষ্কার করলো দিব্যর বলিষ্ঠ বাহু ধরে। দিব্যদাকে দিব্যদাকে অতি সহজে পাঁজাকোলা করে তুলে নিল। নবনী দু হাতে দিব্যর গলা জড়িয়ে ধরল। তার ঠোঁট কাঁপছে অনবরত, যেন কিছু একটা বলার জন্য ছটফট করছে। দিব্য শান্ত গলায় জিজ্ঞেস করলো, আর কিছু কি বলতে চাও? নবনী দিব্যর চোখের দিকে তাকিয়ে আলতো করে মাথা নাড়ল। একটু সময় নিয়ে বলল, আমি আপনাকে আমি আপনাকে আমার ফেলে আসা অতীতের কথা বলছিলাম, মনে আছে? তখন আমি আপনাকে সেই মানুষটার নাম বলিনি, কারণ আপনিও কোনো আগ্রহ দেখাননি। কিন্তু আজ আমি আপনাকে সবটা বলতে চাই। ঠিক সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে দিয়া পাশে এসে দাঁড়ালো। তার ডাগর দু চোখে এক রাশ বিস্ময়। নিজের বাবা মাকে এমন অবস্থায় দেখে সে কিছুটা কিংকর্তব্য বিমূঢ়।
অনুষ্ঠানে সবার নজর তখনও স্টেজের রসনায় আটকে আছে। নবনী কথা খুঁজে পাচ্ছিল না, তার গলা বুঝে আসছিল। দিব্য এক চিলতে ম্লান হেসে বলল, অসীম, এতে নতুন কি আছে নবনী? চলো এবার যাওয়া যাক। নবনী চরম বিস্ময়ে পাথরের মতো জমে গেল। তার ঠোঁট নড়ে উঠল অস্ফুট স্বরে। কিভাবে? আপনি জানলেন কি করে? দিব্যর কণ্ঠে আত্মবিশ্বাস, বলল, ভুলে যেও না, আমি দিব্য তালুকদার। সামান্য এইটুকু তথ্য জানার জন্য আমার কেবল একটি ফোন কলে যথেষ্ট ছিল। তুমি এতটা দুর্বল আমি ভাবতে পারিনি। তুমি না করলে আমি কখনোই তোমাকে নিয়ে এখানে আসতাম না। দিয়ে মাম্মা, চলো শোনা। দিব্য এক হাতে নবনীকে আগলে রেখে অন্য হাতে নিচু হয়ে নবনীর জুতো জোড়া তুলে নিল। নবনী নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছিল না। সে বিড়বিড় করে জিজ্ঞেস করলো, এতটুকু অন্তত বলুন, আপনি কবে থেকে এই সত্যিটা জানেন? দিব্যর উত্তর সংক্ষিপ্ত। যেদিন তুমি আমি সবটা বলেছিলে তার ঠিক পরের দিন রাত 10টা থেকে। নবনী কথা হারিয়ে ফেলল। এই মানুষটা এতদিন ধরে সব জেনেও কতটা স্বাভাবিক আর নির্বিকার ছিল। তার এই গাম্ভীর্যের আড়ালে যে কতটা গভীর সমুদ্র লুকিয়ে আছে তা নবনী আজ প্রথম অনুভব করলো। আর কি কি জানে লোকটা? দিয়া দিব্যর কোটটা আলতো করে টেনে ধরে ডাগর চোখে চেয়েও চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, পাপা, মাম্মার কি খুব শরীর খারাপ? মাম্মা কেন হাঁটছে না? দিব্য শান্ত মুখে শুধু মাথা নাড়ল। বাবার হাত থেকে নবনীর শৌখিন হিল জোড়া সযত্নে নিজের ছোট্ট হাতে তুলে নিল দিয়া। এক হাতে জুতো আর অন্য হাতে দিব্যর হাত শক্ত করে ধরে সে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, মাম্মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? পাপ্পা, আমরা কি সেই বড় বিল্ডিংটায় মাম্মাকে নিয়ে যাব? দিয়া আগে সব সময় দিব্যর সাথে থাকতো, তাই হাসপাতাল তার চেনা। আর এখনো দিব্যর হাসপাতালকে বড় বিল্ডিং বলে ডাকে। নবনী মেয়ের চোখ মুখে এমন অকৃত্রিম উদ্বেগ দেখে নিজের বুকের ভেতরে ঝড়টাকে মুহূর্তের জন্য থামিয়ে দিল। সে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, না সোনা, আমার অতটাও কষ্ট হচ্ছে না। বাড়িতে গিয়ে তুমি আমাকে একটু আদর করে দিলেই আমি একদম ঠিক হয়ে যাব। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে অসীম আর রশনি ওদের একেবারে সামনে এসে দাঁড়ালো। নবনীকে দিব্যর বলিষ্ঠ বাহু ধরে এভাবে আবিষ্কার করে অসীমের সর্বাঙ্গ অপমানে আর ঈর্ষায় রি রি করে উঠল। একটু আগে নবনীর একাকিত্বের সুযোগ নিয়ে সে যে বিষাক্ত কথাগুলো উগলে দিয়েছিল, দিব্যর এই প্রোটেক্টিভ রূপ দেখে সেগুলো যেন বুমেরাং হয়ে তার নিজের বুকেই বিঁধছে। রশনি কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওনার? এনিথিং রং? দিব্যর কণ্ঠে কোনো উত্তেজনা নেই, গাম্ভীর্য নিয়ে স্বাভাবিকভাবে জবাব দিল, তেমন কিছু না, হুট করে মাথাটা ঘুরে গিয়েছিল ওর। এখন শরীরটা বড্ড খারাপ লাগছে। আমাদের তো এখনই বেরোতে হবে। অসীম নিজেকে সামলে নেয়ার বৃথা চেষ্টা করে কৃত্রিম সৌজন্যের সুরে বলল, এত তাড়াতাড়ি চলে যাবেন স্যার? কিছুই তো খেলেন না এখনো। দিব্য ধীর স্থিরভাবে বলল, খাওয়া দাওয়া না হয় অন্য কোনো দিন হবে। তোমাদের বিয়েতে তো আসছি। আসলে বাড়িতে থেকে একটা ইমার্জেন্সি কল এসছে, তাই এক মুহূর্ত দেরি করা সম্ভব না। তোমরা এনজয় করো। দিব্যর এমার্জেন্সির বিষয়টাও অসীমের কাছে অজুহাত লাগলো। অজুহাত আর নবনীকে আগলে রাখার ভঙ্গিটা অসীমের সামনে একটা রূঢ় বার্তা পৌঁছে দিল। তার সামান্য ধারণা হলো যে যতই ছোটোখাটো আঘাতই করুক না কেন, নবনী এমন একটা আশ্রয়ে আছে যেখানে তার পৌঁছানো অসম্ভব। দিব্য আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে নবনীকে নিয়ে পার্কিং লটের দিকে পা বাড়ালো। তার এক হাতে দিয়ার হাত ধরা, দিয়া তার ছোট্ট কদমে বাবা মায়ের সাথে হাঁটতে লাগলো। নবনী অবাক হয়ে দেখলো এই বেপরোয়া লোকটাকে। এতগুলো মানুষকেও পরোয়া করলো না। নবনী নেহাত ছেলে মানুষই করে নেওয়া পরীক্ষায় দিব্য তালুকদার 100-তে 100। নিজানা নিজের ঘরের ভিতর অস্থিরভাবে পায়চারি করছে। নিয়ম মাফিক বিয়ের পর আজ বিকেলের দিকে কলরব আর নিজানা তাদের পৈতৃক বাড়িতে অর্থাৎ আন্তাসাদের ওখানে এসেছিল। সাথে কুহুও আছে। কিন্তু সন্ধ্যার অন্ধকার নামার আগেই কলরব কাউকে কিছু না বলে হুট করে কোথাও বেরিয়ে গেল। ঘড়ির কাঁটা এখন রাত 10টার ঘর ছুঁইছুঁই, অথচ কলরবের কোনো পাত্তা নেই। নিজানা বারবার তার নাম্বারে ডায়াল করছে, কিন্তু প্রতিবারই সেই যান্ত্রিক কণ্ঠস্বর জানিয়ে দিচ্ছে ফোনটি বর্তমানে বন্ধ। আন্তাসাও কলরবের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে রীতিমতো দিশাহারা হয়ে পড়েছেন। পরিস্থিতি ক্রমশ অস্বাভাবিক ঠেকলে নিজানা বাধ্য হয়ে দিব্যকে ফোন করে সবটা জানায়।
নিজানা জানালার কাছে গিয়ে অন্ধকারের দিকে অপলক তাকিয়ে রইল। মনে মনে এক বিষাক্ত তিক্ততা দানা বেঁধেছে। যদি এটা তার বাবার বাড়ি না হতো, যদি এখানে তার পরিবারের সম্মান জড়িয়ে না থাকতো, তবে কলরব নামক এই মানুষটা গোল্লায় গেলেও বোধহয় নিজানা কোনো দিন তার খোঁজ করার প্রয়োজন মনে করতো না। কিন্তু এখন সে এক অদৃশ্য শিকলে বন্দী। স্বাগতম আপনাকে ভালোবাসার ডায়েরি চ্যানেলে, যেখানে প্রতিটা গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি আর না বলে কিছু আবেগ। কখনো হাসি, কখনো কষ্ট, আবার কখনো এমন কিছু অনুভূতি যা হয়তো আপনার জীবনকেও ছুঁয়ে যাবে। তাই নিত্য নতুন ভালোবাসার গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। রাত বাড়ছে, নিস্তব্ধতার বুক চিরে দূর থেকে ভেসে আসছে নাম না জানা সব নিশাচর প্রাণীর অদ্ভুত ডাক। নিজানা জানলার গ্রিল ধরে বাইরের নিকষ কালো অন্ধকারের দিকে তাকিয়ে আছে। আকাশে আজ চাঁদও নেই, যেন প্রকৃতির এই ঘোর অমানিসা নিজানার মনের গহীনে জমে থাকা অন্ধকারের প্রতিচ্ছবি। মস্তিষ্কের কোণে কলরবের সেই বিঁধিয়ে বলা কথাগুলো বিষাক্ত তীরের মতো বিঁধছে। নিজানা কি শুধুই একটা বস্তু, যাকে চাইলেই ড্রয়িং রুমের শোপিসের মতো ইচ্ছা মতো সাজিয়ে রাখা যায় বা অবহেলার এক কোণে সরিয়ে দেওয়া যায়? স্মৃতির পাতা উল্টায় নিজানা, দেখে তার জীবনের লাগাম বরাবরই অন্য কেউ টেনে ধরেছে। কি পোশাক পরবে, কার সঙ্গে কথা বলবে, এমনকি খাবারের তালিকায় কি থাকবে, কতটা থাকবে, সবই ছিল এক অদৃশ্য নিয়ম শৃঙ্খলে বন্দী। বাকি বন্ধুদের মতো হুট করে বিকেলে আকাশে ডানা মেলা তার কোনোদিনও হয়ে ওঠেনি। এতকাল সব মুখ বুজে সয়ে নিলেও এবার ভেতরে অভিমানটা আগ্নেয়গিরির লাভার মতো ফুটছে। যে সম্পর্কের কোনো ভিত্তি নেই, যেখানে কলরবের মতো অন্য কেউ আছে, সেই সত্যটা জেনেও কেন তাকে এই অনিশ্চিত গন্তব্যে ঠেলে দেওয়া হলো? মায়ের ওপর জমে থাকা এক পাহাড় সমান অভিমান তাকে পাথর করে দিয়েছে। বাবার মুখ চেয়ে এখানে এলেও নিজানা মনে মনে প্রতিজ্ঞা করেছে আন্তাসার সাথে সে আর কথা বলবে না। যেখানে অনুভূতির কোনো মূল্য নেই, সেখানে অভিযোগ করে আর কি লাভ? আন্তাসা হয়তো ভাবছেন তিনি মেয়ের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু নিজানা ভাবছে অন্য কথা। ভালোবাসা আর সম্মানহীন এই অদ্ভুত সম্পর্কের শেষ কোথায়? শূন্যতার হাহাকারে অজান্তেই দুফোঁটা তপ্ত অশ্রু গাল বেয়ে চিবুকে এসে থমকে দাঁড়ালো। কাঁপা হাতে সে আবার ফোনটা তুলে নিল। কলরবের নাম্বারটা ডায়াল করতেই সেই যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসলো। সংযোগ দেওয়া সম্ভব নয়। ছেলেটা এত উগ্র কেন? নিজানা তো অন্তত লোকসমাজে স্বাভাবিক থাকার অভিনয়টুকু চালিয়ে যাচ্ছে, তবে কলরব কেন সব ছিন্ন ভিন্ন করে দিচ্ছে? হঠাৎই একটা তীব্র ভয় নিজানাকে ভাবিয়ে তুলল। ছেলেটা রাগের মাথায় নিজের কোনো ক্ষতি করে বসবে না তো? অনুষ্ঠান স্থল থেকে বের হওয়ার পর থেকেই একটা অদ্ভুত আড়ষ্টতা নবনীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। মনের কোণে বারবার সেই মুহূর্তটা ফিরে আসছে। অত লোকের সামনে, অতগুলো উৎসুক চোখের সামনে সে নিজে থেকে তাকে কোলে নেওয়ার কথা বলেছিল। ভাবতেই লজ্জায় কুঁকড়ে যাচ্ছে সে। মনে হচ্ছে পায়ের নিচের মাটি যদি দুভাগ হয়ে যেত, তবে অনায়াসেই সেই অতলে নিজেকে লুকিয়ে ফেলত। বিপরীতে দিব্যর চেহারা যেন পাথরে খোদাই করা এক নিস্পৃহ মূর্তি, ভাবলে সেন। বাসায় ফিরেই নবনী দীর্ঘ সময় নিয়ে শাওয়ার নিল। শরীরে পানির ধারায় মনে সব দ্বিধা ধুয়ে ফেলার বৃথা চেষ্টা। ওয়াশরুম থেকে বের হতেই দেখল দিয়া কাঠের উপরে পা ঝুলিয়ে বসে আছে। ছোট্ট মুখখানিতে চিন্তার গাঢ় ছায়া। নবনী সিক্ত চুলে এগিয়ে গিয়ে নরম স্বরে শুধালো, কি হয়েছে সোনা? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? দিয়া ছটফট উঠে দাঁড়ালো। নবনীর কোমরের সমান উচ্চতা তার, খাটে থাকায় কিছুটা সমতায় আসলো। ভঙ্গিটা বেশ গাম্ভীর্যপূর্ণ। নিজের ছোট্ট দু হাত কোমরে বেঁধে প্রশ্ন করলো, কষ্ট তোমার আর কষ্ট হচ্ছে না তো মাম্মা? নবনী হাসলো। চুলে তোয়ালে জড়িয়ে মাথা নেড়ে আশ্বস্ত করলো তাকে। মুহূর্তে দিয়ে হাত বাড়িয়ে আবদার করলো, তোয়ালেটা আমাকে দাও তো। নবনী কিছুটা অবাক হয়ে বলল, এটা তো ভেজা সোনা, তুমি এটা দিয়ে কি করবে? দাও না প্লিজ মাম্মা। এমন আদুরে গলার আবদার অগ্রাহ্য করার সাধ্য নবনীর নেই। সে তোয়ালেটা ওর হাতে তুলে দিল। ঠিক তখনই ঘরে ঢুকলো দিব্য। তাকে দেখা মাত্রই নবনী দ্রুত চোখ নামিয়ে নিল। লজ্জার আভা যেন তার গাল বেয়ে চিবুক ছুঁয়ে যাচ্ছে। এই লোকটার চোখের দিকে সে এখন তাকাবে কি করে? দিয়া তখন তোয়ালেটা হাতে নিয়ে ঠিক নবনীর ঢঙে নিচের মাথায় চেপে ধরল এবং অদ্ভুতভাবে চুল ছাড়ার অনুকরণ করতে শুরু করলো। দৃশ্যটা দেখে নবনী আর দিব্য দুজনেই মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল। নবনী থতমত খেয়ে বলে উঠল, সোনা, এ কি করছো তুমি? ওটা তো একদম ভিজে। আমাকে দাও ওটা। তোর মাথায় কি কিছু লেগেছে?
দিয়া ছোট্ট হাত বাড়িয়ে ভেজা তোয়ালেটা ফেরত দিল। মুখে তার গভীর ভাবুকতা, কোনো এক গূঢ় রহস্যের সমাধান খুঁজছে যেন। বড় বড় চোখে নবনীর দিকে তাকিয়ে নরম স্বরে বলল, আচ্ছা মাম্মা, আর কতদিন এভাবে ঝাড়লে আমার চুলগুলো তোমার মতো বড় হবে? তোমার চুলগুলো আমার খুব পছন্দ। নবনীর ওষ্ঠা ধরে স্নিগ্ধ হাসির রেখা ফুটে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা দিব্য বলে উঠল, এভাবে তো হবে না মাম্মা। তুমি যখন তোমার মাম্মার মতো বড় হবে তখনই তোমার চুলগুলো এমন লম্বা হবে। দেখে তো এই ছোট চুলই অনেক কিউট লাগে। দিয়া অমনি মাথা দুলিয়ে প্রতিবাদ জানালো, না পাপ্পা, আমি কিউট হতে চাই না, আমি মাম্মার মতো বিউটিফুল হতে চাই। নবনী মৃদু হেসে দিয়াকে কোলে তুলে নিয়ে তার দুই গালে স্নেহের পরশ এঁকে দিল। আদুরে গলায় বলল, তুমি তো মামামের চেয়েও বেশ বিউটিফুল সোনা। তুমি জানো না, দিয়া ইজ দ্য বেস্ট। কথাটা শেষ করেই অবচেতন মনে নবনীর দৃষ্টি গিয়ে পড়ল দিব্যর উপর। দেখল দিব্যর চোখে মুখে এক অদ্ভুত কুটিল কৌতুক। সে সোফার দিকে এগোতে এগোতে গলার স্বর কিছুটা বিদ্রুপ মিশিয়ে বলল, কেউ একজন তো আমায় জ্ঞান দিচ্ছিল যে বাচ্চাদের সামনে এসব বলা ঠিক নয়। এখন দেখছি সেই মানুষটা একই কাজ করছে। সে কেউটা ঠিক কে বলো তো? নবনীর ঠোঁট টিপে হাসল। লোকটার ইগো আকাশচুম্বী। সে ঘাড় ঘুরিয়ে দেখল দিব্য ল্যাপটপ নিয়ে বসেছে। রাত তো কম হয়নি, এই অসময়ে লোকটা কি কাজ নিয়ে রাত জাগবে? নবনী আর কথা না বাড়িয়ে দিয়াকে পাশে নিয়ে শুয়ে পড়ল। দীর্ঘক্ষণ ধরে রূপকথা আর নানা প্রশ্নের উত্তর দিতে দিতে একসময় দিয়া ঘুমের রাজ্যে তলিয়ে গেল। শুয়ে থাকা অবস্থাতেই নবনীর নজর গেল দিব্যর দিকে। ল্যাপটপের স্ক্রিনে তার পূর্ণ মনোযোগ। পরনে একটা হালকা সবুজ রঙের টি শার্ট, চুলগুলো বরাবরের মতোই গোছানো। এই হেয়ারস্টাইলটা যেন ওর ওকে এই হেয়ারস্টাইলটা যেন ওর ওকে দারুণ মানায়। হঠাৎ নবনী মনে হলো সে কি তবে একদৃষ্টে লোকটাকেই দেখছে? পরক্ষণে নিজের মনকে সান্ত্বনা দিল, এতে তো কোনো দোষ নেই, বরং তার অধিকার আছে। দিব্য চিন্তা ভাবনা, রুচি আর পরিস্থিতি সামলানোর ক্ষমতা নবনীকে বারবার মুগ্ধ করে। বিয়ের পর থেকে প্রতিটি পদক্ষেপে সে নবনীকে অবাক করেছে, বিস্মিত করেছে। বলতে হয় লোকটার মানসিকতা ভীষণ সুন্দর। ভাবনা চিন্তায় নবনীর থেকে কয়েক গুণ পরিণত। হঠাৎ নবনী লক্ষ্য করলো দিব্য কিছুটা বিরক্ত বোধ করছে, বারবার কপালে হাত দিচ্ছে। নবনী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে দিব্যর সামনে গিয়ে দাঁড়াতে সে এক প্রকার চোখ তুলে তাকালো। পরক্ষণেই আবার ল্যাপটপে দৃষ্টি নিবদ্ধ করে যান্ত্রিক স্বরে শুধালো, কিছু বলতে চাও? নবনীর বুকটা ধক করে উঠল। সেই চেনা গম্ভীর কণ্ঠস্বর, শীতলতা মেশানো। দিব্য কি তবে রেগে আছে, নাকি সুপ্ত কোনো অভিমান তাকে ঘিরে ধরেছে? নবনীকে নিরুত্তর দেখে দিব্য ল্যাপটপ থেকে দৃষ্টি না সরিয়েই পুনরায় বলে উঠল, এক কাজ করো, আগে বিছানায় গিয়ে শুয়ে শুয়ে ভালো করে ভেবে নাও কি বলবে, তারপর এসে না হয় বলো। আর শোনো নবনী, তোমার অতীত নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। তার বাইরে কিছু বলা থাকলে বলতে পারো। নবনীর বিরক্ত হলো বেজায়। এই লোকটা কি সবসময় নিজেকে অন্তর্যামী মনে করে? ইচ্ছা হলো মুখের ওপর বলে দিতে, সব তো আগে থেকেই জেনে বসে আছেন, নতুন করে আর জানবেনই বাকি। কিন্তু নবনী তো তেমন নয়। সে নিজের স্বভাবজাত নম্রতা বজায় রেখে শান্ত স্বরে বলল, অনেক রাত হয়েছে, এখনো কাজ করছেন কেন? অন্তত এখন শুয়ে পড়া উচিত। দিব্য কিবোর্ড থেকে হাত সরালো। ক্লান্ত চোখে নবনীর দিকে তাকিয়ে বলল, আমি আসলে কলরবকে ট্র্যাক করার চেষ্টা করছি। ও মাঝে মধ্যে হোটেল নিরুদ্দেশ হয়ে যায় বলে ওর ফোনের সাথে আমার একটা কানেকশন রাখা ছিল। নিজানা ফোন করেছিল, ও ফুফুদের বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো ফেরে নেই। নবনী অবাক হয়ে বলল, কিন্তু ভাইয়াকে তো বাড়িতে দেখলাম না। বলার পর মুহূর্তেই দিব্য তখন তীক্ষ্ণ নজরে ওর দিকে তাকালো। নবনী বুঝতে পারলো সে কতটা কাণ্ডজ্ঞানহীনতার কথা বলেছে। অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে শুধরে নিল, সরি, আমার বুঝতে ভুল হয়েছে। বাড়িতে থাকলে তো আর আপনি তাকে এভাবে খুঁজতেন না। তা জানতে পারলেন কিছু? দিব্য একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। বিরক্তির সুরে বলল, কি বলবো বুঝতে পারছি না। কোনোভাবে ও বুঝে ফেলেছে যে আমি ওর ফোনের সূত্র ধরে ওকে খুঁজে বের করব। ছেলেটার মাথায় এসে বিষয়ে বড্ড বেশি কাজ করে। ও ফোনটা ফুফুদের বাড়িতে ফেলে রেখে গেছে। নবনীর মনের কোণে এক আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে। কলরব যে মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তাতে এই মাঝরাতে তার নিরুদ্দেশ হওয়াটা মোটেও স্বস্তির নয়। কপালে চিন্তার ভাঁজ ফেলে নবনী বলল, তাহলে ও কোথায় যেতে পারে দেখুন, আমার কিন্তু সত্যি খুব চিন্তা হচ্ছে। দিব্য একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমার যে হচ্ছে না তা নয়, তবে চিন্তার চেয়ে রাগই বেশি হচ্ছে। কেউ এতটা বেপরোয়া আচরণ কিভাবে করতে পারে? অতীতে যাই হোক,
অতীতে যাই ঘটে থাকুক, এখন তো একটা সামাজিক বন্ধন তৈরি হয়েছে। বিয়েটা ও মনে প্রাণে না মানুক সেটা আলাদা বিষয়, কিন্তু এভাবে একটা মেয়েকে সবার সামনে অবহেলা আর অসম্মান করার কোনো অধিকার ওর নেই। ও তো আর ছোট বাচ্চা নয়, যথেষ্ট বয়স হয়েছে ওর। নবনী বলল। আচ্ছা, আপনি একটু শান্ত হন। আমার মনে হয় ওকে কিছুটা সময় দেওয়া উচিত আপনাদের। দিব্য আর কোনো উত্তর দিল না, পুনরায় বাম হাতটা কপালে চেপে ধরল। নবনী লক্ষ্য করলো যন্ত্রণায় তার ভ্রু যুগল কুঁচকে আছে। সে আন্দাজ করে শুধালো। আপনার কি খুব বেশি মাথা ব্যথা করছে? দিব্য সামান্য মাথা নেড়ে সায় দিল। নবনী বলল। যদি খুব জরুরি কাজ না থাকে তবে এখন ল্যাপটপ বন্ধ করে শুয়ে পড়ুন। আমি মলম বের করে দিচ্ছি। এভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ব্যথাটা আরও বাড়বে। দিব্য আর বিরক্তি করলো না, ক্লান্ত শরীরে উঠে দাঁড়িয়ে ল্যাপটপটা বন্ধ করলো। ধীর পায়ে খাটের দিকে এগুতে এগুতে বিড়বিড় করে বলল। আমার পরিচিত ওর সবকটা বন্ধুকে মেসেজ দিয়েছে, কিন্তু কেউ ওর হদিস দিতে পারলো না। আব্বুকে এখনো কিছুই জানায়নি। আমি জানি না ফুপি এতক্ষণে বাড়িতে ফোন করে সব বলে দিয়েছে কিনা। কি এক আপদ বলো তো। উফ, মাথাটা মনে হচ্ছে দুভাগ হয়ে যাচ্ছে। নবনী মাথা নাড়ল। দিব্য খাটে গিয়ে বসার পর সে ড্রয়ার থেকে মলমটা বের করে আনলো। ধীর পদে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে নরম গলায় প্রশ্ন করলো। দিব্য আলতো করে মাথা নাড়ল। নবনী খানিকক্ষণ দ্বিধা নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অতঃপর বলল। ঔষধ খাবেন কি একটা? আপনি চাইলে আমি একটু ম্যাসাজ করে দিতে পারি। দিব্য নিস্পৃহ দৃষ্টি কয়েক পলক নবনীর মুখে থমকে রইল। তারপর নিঃশব্দে সম্মতি জানিয়ে মাথা দোলালো সে। নবনী মেইন সুইচ টিপে ঘরের উজ্জ্বল আলোটা নিভিয়ে দিয়ে ডিম লাইটের নীলচে আভা ছড়িয়ে দিল। অতঃপর বিছানায় পা তুলে বসতেই দিব্য ধীর স্বরে শুধালো। মাইন্ড না করলে আমি শুয়ে পড়ি? নবনী চট করে চোখ তুলে তাকালো। দিব্যর গভীর চোখের মণি দুটো যেন ওর সত্তাকে খুঁটিয়ে দেখছে। সহসা কোনো উত্তর খুঁজে পেল না নবনী। এক অজানা আড়ষ্টতায় তার কণ্ঠনালী রুদ্ধ হয়ে এলো। তাকে নিরুত্তর দেখে দিব্য পুনরায় পড়ল। আচ্ছা ঠিক আছে, মলমটা আমাকে দাও, আমি নিজে লাগিয়ে নিচ্ছি। নবনীর ঘোর কাটলো। সে তড়িঘড়ি করে বলে উঠল। না না, আমি মাইন্ড করব না। এতে আর এমন কি? দিব্য আর কোনো বাক্য ব্যয় করল না, কিন্তু তার পরবর্তী পদক্ষেপের জন্য নবনী মোটেও প্রস্তুত ছিল না। সে ধীর লয়ে নবনীর কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ল। আচমকা এই সান্নিধ্যে নবনীর পুরো শরীর কেঁপে উঠল। কোমর থেকে পা পর্যন্ত যেন অবশ হয়ে আসছে তার। শাড়ির পাতলা আবরণ ভেদ করে দিব্যর তপ্ত নিঃশ্বাস যখন তার উদর ছুঁয়ে গেল, নবনীর সর্বাঙ্গে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। হৃৎপিণ্ডের ধকধকানি তীব্র হলো। দিব্য নবনীর থমথমে মুখের দিকে চেয়ে আরো গম্ভীর গলায় প্রশ্ন করল। কি হলো? নবনী সম্বিত ফিরে পেয়ে মাথা নাড়ল। কাঁপা কাঁপা হাতে মলম নিয়ে দিব্যর কপালে স্পর্শ করতেই সে দু চোখ বুঝে নিল। এক পশলা শীতল বৃষ্টির মতো এক অদ্ভুত প্রশান্তি তাকে ঘিরে ধরল। এই মেয়েটা তাকে ভয় পায়, দিব্য তা জানে। অবনীর থেকে নবনী সম্পূর্ণ ভিন্ন ধাঁচের। অবনী ছিল কঠোর প্রকৃতির, আর কথার ধরন ছিল শক্ত। দিব্যর সঙ্গে অবনীর বিয়েটা যে পারিবারিক চাপে ছিল তাও অবনী তার আচরণে বুঝিয়ে দিত বারবার। তবুও দিব্য চেষ্টা করতো তার মন জুগিয়ে চলার, সমস্ত আবদার পূরণ করার। একটা নিটোল সুন্দর পরিবারের স্বপ্ন সে আজীবন দেখে এসেছে, কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। মানুষ যা চায় তা কি সবসময় পায়? অন্ধকারের সুযোগ নিয়ে দিব্যর পৌরসদীপ্ত চোখের কোণ বিয়ে কয়েক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। পরক্ষণে নিজেকে সামনে নিল সে। ঘরে এখন নিস্তব্ধতা। নবনী এক অদ্ভুত অপরাধ বোধে ভুগতে লাগলো। তার আঙুলগুলো এখন আপন মনেই দিব্যর চুলে বিলি কাটছে। কপালে আঙুলের আলতো চাপে ব্যথা কমানোর আপ্রাণ চেষ্টা। নবনী একদম নিচু স্বরে বলে উঠল। আই এম সরি। দিব্য চোখ মেলল না। ওর শরীরটাও এক বিন্দু নড়ল না, কেবল গভীর তন্দ্রাচ্ছন্ন এক ভারী গলায় উচ্চারণ করল। স্টপ নবনী, অনেক হয়েছে। নবনী দমল না, ধীর স্থির কণ্ঠে বাধা দিয়ে বলল। হুম, আজ আমাকে বলতে দিন। না বললে আমার ভেতরে এক অদ্ভুত অস্বস্তি থেকে যাবে। দিব্য এবার একদম নিশ্চুপ হয়ে গেল। নবনী একটা দীর্ঘশ্বাস টেনে নিজেকে গুছিয়ে নিল। তারপর স্পষ্ট স্বরে বলতে শুরু করলো। আমার জীবনে আপনি আর দিয়া ছাড়া বর্তমানে আর কারো বিন্দুমাত্র অস্তিত্ব নেই। অতীতকে আমি অনেক আগেই ধুলোবালি মাখা কোনো পুরনো ডায়েরির মতো পিছনে ফেলে এসেছি। আমি ভাবতাম আমি বুঝি ভীষণ শক্ত মনের মানুষ, কিন্তু আজ উপলব্ধি করলাম আমি আসলে তেমনটা নই। মনের উপর কার নিয়ন্ত্রণ থাকে বলুন? তবে বিশ্বাস করুন, অসীম বিয়ে করেছে বলে আমি কাঁদিনি। আমার কান্নার কারণটা ছিল সম্পূর্ণ অন্য। এখন আপনি যদি আমায় বিশ্বাস না করেন তবে আমার আর কিছু করার নেই। কিন্তু নবনীর কথার মাঝপথে দিব্য বলল। কিন্তু কি?
নবনী এক মুহূর্তের জন্য থেমে গেল। কিন্তু আমি মনে প্রাণে চাই আপনি অন্তত আমাকে বিশ্বাস করুন। আমি তোমাকে ভীষণ বিশ্বাস করি নবনী। নবনীর বিস্ময়ের সীমা রইল না। সে স্তব্ধ হয়ে মানুষটা শান্ত মুখ পানে চেয়ে রইল। কত অবলীলায়, কত সহজভাবে কথাটা বলে দিল লোকটা। তার কি উচিত ছিল না একটু সন্দেহ করা? অন্তত একটা প্রশ্ন তো ছুঁড়ে দিতে পারতো। তবে কাঁদছিলে কেন? কোনো কৈফিয়ত না চেয়ে এত বড় একটা আস্থার কথা কিভাবে বলে দিল সে? নবনী যখন গভীর চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছে, ঠিক তখন নিঝুম ঘরে আবছা নীল আলোয় তার অগোচরে দিব্য তালুকদারের অষ্টঘর এক চিলতে রহস্যময় কিন্তু তৃপ্তির হাসি ফুটে উঠল। বিছানায় উপুর হয়ে শুয়ে আছে কলরব। উদাম গা তার, এলোমেলো চুলে তপ্ত রোদের ঝিলিক দিচ্ছে। কারো অনবরত এবং কর্কশ কণ্ঠের ডাকাডাকিতে ওর গভীর ঘুমে ব্যাঘাত ঘটছে। যন্ত্রণার মুহূর্তেই চোখ মুখ কুঁচকে ফেলল সে। কণ্ঠস্বরটা চিনতে পারার পর বিরক্তির মাত্রাটা যেন কয়েক গুণ বেড়ে গেল। আধো ঘুমে থেকেই চড়া গলায় ধমক দিয়ে উঠল কলরব। সমস্যা কি তোর শান্ত? সকাল সকাল মেয়ে মানুষের মতো এমন চেঁচিয়ে করেছিস কেন? শান্তর বিরক্তি এবার চরমে পৌঁছালো। বন্ধুর এমন নির্লজ্জ উক্তিতে কপালে ভাঁজ ফেলে একটা বিশ্রী গালি গিলে ফেলল সে। দাঁতে দাঁত চেপে জবাব দিল, শালা, বলে কি না সকাল বেলা এখন 11টা বাজে। তুই কি আঙ্কেলের হাতে আজ খুন হতে চাস? কথাটা কানে যেতেই কলরবের নেশাগ্রস্ত মস্তিষ্ক যেন বৈদ্যুতিক শক খেল। মুহূর্তের মধ্যে বিছানায় ধরফরিয়ে উঠে বসল সে। ওর অমন ওর এমন আকস্মিক লাফে শান্ত আর সামনে দাঁড়িয়ে থাকা অভিক দুজনেই চমকে উঠল। কালকের স্মৃতিগুলো একে একে মনের পর্দায় ভেসে উঠছে। ইরার সঙ্গে দেখা করা তীব্র তাড়নায় ফুফুদের বাড়ি থেকে ঝড়ের বেগে বেরিয়ে গিয়েছিল সে। দেখাও হয়েছিল, কিন্তু যা জানতে পারলো তা সহ্য করার ক্ষমতা ওর ছিল না। সেই যন্ত্রণার দহন সইতে না পেরে শান্তর আশ্রয় নিয়েছিল। শান্ত, অভিক আর কলরব মিলে মদ্যপানও করেছিল কাল রাতে। তবে কলরব নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে আকণ্ঠ ডুবেছিল নেশায়। অতঃপর বন্ধুর বাড়িতেই অঘরে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করতেই কলরবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিজের বাড়িতে হলেও না হয় একটা অজুহাত খাড়া করা যেত, কিন্তু সে তো কাল ছিল আন্তাসাদের বাড়িতে। আমন্ত্রিত অতিথি হয়ে এমন দায়িত্বজ্ঞানহীন কাণ্ড সে কিভাবে করল? দুহাতে মাথার চুল খামচে ধরে বলে উঠল, শিট, এখন কি হবে? অভিক একপাশে দাঁড়িয়ে গম্ভীর মুখে ফোড়ন কাটল। এই কি হবে? কাজটা করার আগে ভাবা উচিত ছিল না? কলরব এবার অগ্নিদৃষ্টিতে অভিকের দিকে তাকালো। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এখন আমাকে নীতিকাব্য শুনিয়ে জ্ঞান দিস না। পারলে কোনো উপায় বের কর, নয়তো আজ বাড়ি ফিরলে তোদের 3 দিন পর আমার 40 খেতে যেতে হবে। কলরবের মস্তিষ্ক যেন এক নিরেট কোনো পাথরের দেয়ালে ধাক্কা খাচ্ছে অনবরত। পরিস্থিতির গুরুত্ব যত প্রকট হচ্ছে তার ভেতরের অস্থিরতা ততটাই বাড়ছে। মন মস্তিষ্ক উভয় স্থানে যেন আগুন জ্বলছে। শান্তর ঠাট্টা যেন সেই আগুনে ঘি ঢেলে দিল। সে বিদ্রূপের সুরে বলল, তোর কি মনে হয় তুই এভাবে মরলে আঙ্কেল বড় করে তোর 40 করবেন? আমার তো মনে হয় তোর লাশটা বাড়ির সীমানায় ঢুকতে দিতেও তার প্রবল আপত্তি থাকবে। কলরব রক্তচক্ষু মেলে শান্তর দিকে তাকালো। শান্তর মুখে হাসি লেগে আছে। পাশ থেকে অভিক পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টায় শান্ত গলায় বলল, আরে এত দুশ্চিন্তা করিস না তো, কোনো না কোনো একটা হিল্লি ঠিক হয়ে যাবে। কলরব আর বসে থাকতে পারল না। বিছানা ছেড়ে ঝটফট উঠে দাঁড়ালো। মেঝের এক কোণে পড়ে থাকা কুঁচকানো শার্টটা তুলে নিয়ে গায়ে জড়ালো। অভিক আর শান্ত তখনও খাটে বসে ভাবুক ভঙ্গিতে একে অপরের দিকে তাকাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলো অনন্ত। তিনজনকে এভাবে একসঙ্গে দেখে অনন্ত একটুও অবাক হলো না। যেন এই দৃশ্যটা সে আগে থেকেই কল্পনা করে এসেছিল। সরাসরি কলরবের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, জানতাম তোদের এখানেই পাওয়া যাবে। কলরব, তোর কপালে এবার সত্যি দুঃখ আছে রে। তুই কি জানিস কাল রাতে দিব্য ভাই পর্যন্ত তোর খোঁজ নিয়েছে। অন্তত শ্বশুরবাড়িতে ঠিকঠাক একটা রাত কাটিয়ে তারপর বাড়ি ফিরতে পারতিস। মাঝপথে নিরুদ্দেশ হওয়ার কী দরকার ছিল? কলরব এক রাশ বিরক্তি নিয়ে একটা তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল। কিছু একটা বলতে যাবে ঠিক তখনই শান্ত বসা থেকে আক্ষরিক অর্থেই লাফিয়ে উঠল। তার চোখ মুখে অদ্ভুত উত্তেজনা। হাততালি দিয়ে বলে উঠল, থাম থাম,
আমি একটা ফাটাফাটি আইডিয়া পেয়েছি। তিনটি জোড়া চোখে তখন কৌতূহল আর অস্থিরতার সংমিশ্রণ। শান্তর মুখের দিকে সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন সে কোনো মহাজাগতিক রহস্য উন্মোচন করতে যাচ্ছে। শান্ত গম্ভীর মুখে বলল, দিব্য ভাই কাল রাতে আমাকেও মেসেজ পাঠিয়েছিল। আমি তো ভয়ে রিপ্লাই করার সাহস পাইনি। তাহলে বাকি রইল কে? অভিক? অভিক কিছুটা অপ্রস্তুত হয়ে ভ্রু কুঁচকালো, গলার পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। তাতে কি? শান্ত অভিকের কাঁধে হাত রেখে বলল, আরে এটাই তো আসল সুযোগ। তোকে এখন একটা বিশেষ দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব? শান্ত নাটকীয় ভঙ্গিতে ঘোষণা করলো। তোকে এখন সুসাইড করার চেষ্টা করতে হবে। কথাটা শোনা মাত্রই অভিক যেন আকাশ থেকে পড়ল, ছিটকে সরে গিয়ে চিৎকার করে উঠল, কলরব কি আজে বাজে বকছিস তুই? আমি কেন মরতে যাব? আমার মাথা খারাপ হয়েছে? আর অনন্ত বিরক্তির চরম সীমায় পৌঁছে শান্তর দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। কিন্তু শান্ত দম্বার পাত্র নয়। সে নিজের যুক্তিতে অনড় থেকে বলল, আরে বাবা, আসল কারণ হলো তোর প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে গেছে। সেই শোককে তুই এখন জান দিতে বসেছিস। অভিক রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে এক প্রচণ্ড কিল বসিয়ে দিল শান্তর পিঠে। দাঁতে দাঁত চেপে গালি দিয়ে বলল, শালা, আমার কোনো প্রেমিকা নেই সেটা তুই ভালো করেই জানিস। আর আমার কি খেয়ে দেয়ে কাজ নেই যে একটা সামান্য মেয়ের জন্য জীবন দিয়ে দেব? আমার সাথে কেউ এমন বেইমানি করলে আমি পরের দিন ওর চেয়েও সুন্দরী কাউকে বিয়ে করে ওকে দেখিয়ে দেবো। মরতে যাব কোন দুঃখে? শান্ত ব্যথায় কোকিয়ে আর্তনাদ করে উঠল, পিঠ ডলতে ডলতে বলল, আরে হারামজাদা, মারছিস কেন? পুরো পরিকল্পনাটা তো আগে শুনবি। আর এই বয়সে একটা প্রেমিকাও জোটাতে পারলি না। তোর তো লজ্জা পাওয়া উচিত। যা গিয়ে বুড়িগঙ্গার পচা পানিতে ডুবে মরে আয়। অভিক চোখ সরু করে শান্তর দিকে তাকালো, ধীর স্থির গলায় প্রশ্ন করলো, তোর আছে? তোর প্রেমিকা কোথায়? শান্ত করুণ মুখে ডানে বামে মাথা নাড়ল। অভিক মোক্ষম সুযোগ পেয়ে সজোরে একটা লাথি মারল শান্তর পায়ে। বিদ্রুপের সুরে বলল, নিজে হলো আস্ত একটা বাপ্পারাজ, প্রেম করার আগে ছ্যাঁকা খেয়ে বসে আছে। সে এসেছে আমাকে আবার জ্ঞান দিতে। তুই যে কলরবের বর্তমান বউ অর্থাৎ আমাদের ভাবির পেছনে লাইন দিচ্ছিলি। সেই কথা কি আমরা কেউ জানি না ভেবেছিস? নষ্ট কোথাকার। কলরব ধমকে বলল, থামবি তোরা? শান্ত, যদি কোনো কাজের উপায় থাকে তবে বল, নয়তো আমাকে নিজের মতো ভাবতে দে। শান্ত আত্মবিশ্বাসের সাথে বলল, আমি তো সেটাই বলার চেষ্টা করছি। শোন, আমরা আঙ্কেলকে বলবো যে অভিক কাল রাতে আত্মহত্যার চেষ্টা করেছিল, কারণ ওর প্রেমিকার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। আর বন্ধু হিসেবে তুই আর আমি সারা রাত ওর পাশে থেকে ওকে সামলিয়েছি। এই গল্পটা বিশ্বাসযোগ্য হবে, আর অন্তত কিছুটা রেহাই পাওয়া যাবে। কি বলিস? কি ভালো আইডিয়া দিয়েছি, তাই না? অভিক মুখ বাঁকিয়ে প্রতিবাদ করলো। এটা চরম ফালতু একটা আইডিয়া। আঙ্কেলের সামনে আমরা অসম্মান হয়ে যাব। কি অবস্থা হবে ভেবে দেখেছিস? অনন্ত পাশ থেকে ফিক করে হেসে দিল। যার সম্মানে নেই তার আবার কিসের অসম্মান? আইডিয়াটা কিন্তু মন্দ না। বন্ধুর বিপদে এতটুকু ত্যাগ স্বীকার করতে পারবি না? তাহলে তুই কর না, নয়তো শান্ত করুক। শান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের দিয়ে যদি হতো তবে তো হয়ে যেত। একটু পরিস্থিতিটা বোঝ ভাই। অভিক না বলতে গিয়েও থেমে গেল। তার নজর পড়ল কলরবের অসহায় দুটি চোখের দিকে। কলরব নিঃশব্দে যেন চোখের ভাষায় মিনতি করছে। প্লিজ বন্ধু, বাঁচা। অভিকার না পেরে বিরক্ত হয়ে বলে উঠল, একদম ওভাবে তাকাবে না কলরব। ধ্যাত, ঠিক আছে, যা খুশি বলিস। মুহূর্তেই কলরব, শান্ত আর অনন্তর মিলিত অট্টহাসিতে ঘরটা মুখরিত হয়ে উঠল। সেই সাজানো ছক অনুযায়ী কলরব ফিরে এলো আন্তাসাদের বাড়িতে। সাথে করে শান্তকেও নিয়ে এলো সাক্ষী হিসেবে। ড্রয়িং রুমে পা রাখতেই মুখোমুখি হলো আরশাদ তালুকদার আর কাব্যর। ওরা আন্তাসার সাথে আলোচনায় মগ্ন ছিল। কলরব তাদের সাজানো গল্পটা বেশ গুছিয়ে বলল, কিভাবে বন্ধুর জীবন বাঁচাতে সে সারা রাত ব্যস্ত ছিল। শান্তও পাশে থেকে বন্ধুদের
বন্ধুত্বের মহিমা কীর্তন করলো। এরশাদ তালুকদার শেষ পর্যন্ত খুব একটা কড়া কথা বললেন না। তিনি কাব্যকে নিয়ে চলে গেলেন। নিজানাকে নিয়ে কালই কলরবের বাড়ি ফেরার নির্দেশ দিয়ে গেলেন। কলরব বাধ্য ছেলের মতন মাথা নাড়ল। ঘরে ঢুকে দেখলো নিজানা ল্যাপটপ কোলে নিয়ে খাটে বসে আছে, পাশে কুহু। কলরবকে দেখা মাত্রই কুহু চঞ্চল হয়ে উঠল। ওই তো ভাইয়া চলে এসেছে। কোথায় মরে ছিলিস তুই সারাদিন? কলরব বিরক্তিতে মুখ কুঁচকালো। তোকে সব কৈফিয়ত দিতে হবে? কে তুই? দূর হ সামনে থেকে। কুহু মুখ ভেঙিয়ে ঘর থেকে বেরিয়ে যেতেই ঘরে অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। নিজানা স্থির দৃষ্টিতে কলরবের দিকে তাকালো। সারা রাত দুশ্চিন্তায় আর নিজের জীবনের অনিশ্চয়তার কথা ভেবে সে এক ফোঁটা ঘুমাতে পারেনি। অথচ কলরবের চোখে মুখে তার বিন্দুমাত্র ছাপ নেই। কলরব নিজানার দিকে একবার ফিরেও তাকালো না। অত্যন্ত নির্বিকার ভঙ্গিতে ব্যাগ থেকে জামাকাপড় বের করে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়ালো। নিজানা লক্ষ্য করলো কলরব যখন কাপড় বের করছিল তখন তার ফোনটাও ব্যাগ থেকে বের করে বিছানায় রেখে গেছে। নিজানা একটা দীর্ঘশ্বাস ফেলল। এবার আর বুঝতে বাকি রইল না সে কেন সারা রাত এতবার ফোন করার পরেও ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সকাল থেকেই তালুকদার বাড়িতে ব্যস্ততার ধুম পড়েছে। বাজারের থলি উপচে পড়ছে তাজা শাকসবজি আর রকমারি রান্নার জিনিসে। নবনী আর মিলু মিলে সেগুলো গুছিয়ে রাখছিল। ড্রয়িং রুমে অলেখা কিছুটা মুখ ভার করে বসে আছেন। পাশে বসে মাঝা অনুচ্চ স্বরে গল্প করে তার মন ভোলানোর চেষ্টা করছেন। হঠাৎ সেই নিস্তরঙ্গ শান্ত পরিবেশে মৌনিতার তীব্র চিৎকার শোনা গেল। কি কাণ্ড করছো তোমরা? চিৎকার শুনে সবাই আতঙ্কে তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে ছুটল। সেখানে পা রাখতেই সবার চক্ষু চড়ক গাছ। ড্রয়িং রুমের নির্ভীকতা নিমেষেই উধাও হয়ে গেল দৃশ্যটা দেখে। রান্নাঘরের মেঝেতে দিয়া, ইহান আর ইভান একাকার হয়ে দাঁড়িয়ে আছে। একটু আগে মিলু এক খাঁচি ডিম এনে রেখেছিল ফ্রিজে তোলার অপেক্ষায়। তার অর্ধেকই এখন মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। হলুদ কুসুম আর সাদা লালায় মেঝেময় এক বিচ্ছিরি অবস্থা। দিয়া আর ইহানের হাতেও তখনও ভাঙা ডিমের অবশিষ্টাংশ লেগে আছে। কেবল ইভান একপাশে অপরাধ বোধ আর বিরক্তি নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে। নবনী দ্রুত এগিয়ে গিয়ে বলল, এসব কি করছো তোমরা? এইভাবে এতগুলো ডিম কেন ফাটালে? দিয়া হাসি মুখে উত্তর দিল, তুমি জানো মাম্মা, ইভান বলেছে ডিম থেকে নাকি বাচ্চা হয়। তাই ইহান আর আমি মিলে অনেকক্ষণ ধরে ডিমগুলো থেকে বাচ্চা বের করার চেষ্টা করছি, কিন্তু দেখো কোথাও কোনো বাচ্চা নেই। ইহানও তড়িৎ দিয়ার সুরে সুর মেলালো। হ্যাঁ চাচি, ইভান কিচ্ছু জানে না। ও আমাদের একদম মিথ্যা কথা বলেছে, সব দোষর। ইভান বিরক্তি চোখে দুই ভাই বোনের দিকে তাকালো। সে বইয়ের পাতায় পড়েছিল ডিম থেকে বাচ্চা হয়। উত্তেজনার বশে দিয়া আর ইহানকে বলতেই যে এমন প্রলয়কাণ্ড ঘটে যাবে তা সে ঘুণাক করেও ভাবেনি। ইভান গম্ভীর গলায় বলল, তোরা দুজন আস্ত বুদ্ধু। আমি মোটেও মিথ্যা বলিনি, ডিম থেকেই বাচ্চা হয়। কিন্তু সেটা কি আর এভাবে আছাড় মেরে ফাটালে হয়? বোকে কোথাকার! আমি ঠিক বলেছি না আম্মু? মৌনিতা তখন কিংকর্তব্য বিমূঢ়। চোখের সামনে এতগুলো ডিম নষ্ট হওয়ার শোকে সে প্রায় দিশেহারা। ইহানের দিকে তাকিয়ে ধমক দিয়ে উঠল, তোরা কি কাণ্ড করলি বলতো? ইহান, তোকে না বারণ করেছিলাম রান্নাঘরে ঢুকতে? কতগুলো ডিম এক নিমিষে সাবার করে দিলি। আল্লাহ, এই ছেলেটাকে নিয়ে আমি এখন কি করব? মায়ের ধমক খেয়ে ইহান এক দৌড়ে রান্নাঘর থেকে পালালো। তার পিছু পিছু ইভানও প্রস্থান করলো, কিন্তু দিয়া নড়ল না। সে নিজের ছোট্ট দু হাত কোমরে বেঁধে বিজ্ঞের মতো দাঁড়িয়ে রইল। নবনী, মিলু আর মৌনিতা মিলে যখন মেঝে পরিষ্কার করতে শুরু করলো তখনও দিয়াকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মৌনিতা বলল, তোর আবার কি হলো? ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? দিয়া অত্যন্ত গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল, চাচি, তুমি কি জানো না চিটিং করা একদম ভালো কাজ নয়? মৌনিতা আকাশ থেকে পড়ল, আমি আবার তোর সাথে কোথায় চিটিং করলাম? এই যে করলে, তুমি ছেলেদের নিয়ে কি করবে সেটা আল্লাহকে কেন জিজ্ঞেস করলে? তুমিও কি চাচ্চুর মতো কিচ্ছু জানো না? মৌনিতা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। দিয়ার এমন কথায় হাসির রোল উঠল রান্নাঘরে। দিয়া কারোর দিকে না তাকিয়ে নিজের ভঙ্গিতে হেঁটে ওখান থেকে বেরিয়ে গেল। বিকেল 5টার রাঙা রোদ্দুর জানালার কাঁচ ভেদ করে রুমের কার্পেটে লুটোপুটি খাচ্ছে।
সোফায় বসে নবনী দিয়ার চুলগুলো বেঁধে দিচ্ছিল। মা মেয়ের খুনসুটি আর খিলখিল হাসিতে ঘরটা প্রাণবন্ত। ঠিক সেই মুহূর্তেই দিব্যর প্রবেশ। দরজার শব্দ পেতেই হাসির করতান স্তব্ধ হয়ে গেল। দুজনেই হঠাৎ কেমন আড়ষ্ট আর চুপচাপ হয়ে গেল। দিব্য তীক্ষ্ণ নজর এড়ালো না কিছুই। দরজার ওপাশ থেকে সে স্পষ্ট শুনেছে তাদের উচ্ছল কণ্ঠস্বর, অথচ তাকে দেখা মাত্রই এই নীরবতা। সে গায়ের কোটটা আলগা করে সোফার একপাশে রেখে গাম্ভীর্য বজায় রেখেই ওয়াশরুমের দিকে পা বাড়ালো। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ফিরে আসতেই দেখলো মা মেয়ের মধ্যে ইশারায় কোনো এক গোপন সলা পরামর্শ চলছে। দিয়া চোখ নাড়িয়ে নবনীকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, আর নবনীও মাথা নেড়ে সায় দিচ্ছে। দিব্য তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বাঁকা চোখে চেয়ে শুধালো, কি চলছে এখানে? কোনো বিশেষ ষড়যন্ত্র? সরাসরি কি আমাকে কিছু বলবে কি? দিয়া সোফা থেকে লাফিয়ে নামলো। তারপর সেই নিজস্ব ভঙ্গিতে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আধো আধো কণ্ঠে বলল, পাপ্পা, অনেক দিন হয়ে গেছে দিয়া কোথাও ঘুরতে চায় না। দিয়া এবার পার্কে যেতে চায়, মাম্মাকে সাথে নিয়ে অনেক অনেক ঘুরতে চায়। দিয়া তো মাম্মার সাথে কখনো কোথাও বেড়াতে চায়নি। দিব্য ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল। সে ধীর স্থিরভাবে বলল, হ্যাঁ, সেটা তো অবশ্যই হওয়া উচিত। দিয়া যখন বলেছে তখন তো আমাদের যেতেই হবে। তবে মাম্মা, আজ নয়, আমরা বরং কাল যাই। পাপ্পাকে যে আজ একটু পরে আবার জরুরি কাজে বের হতে হবে। দিয়া গাল ফুলিয়ে জেদ ধরল, না, আমি আজকেই যাব, এখনই যাব। নবনী নরম গলায় বোঝাতে লাগলো, শোনা, পাপা বলেছে কাল নিয়ে যাবে, কেন এমন জেদ করছো? তার চেয়ে এক কাজ করি, আজ বরং আমি আর তুমি কি ঘুরে আসি। পাপার তো অনেক জরুরি কাজ আছে, তাই না? দিয়া মানল না। নবনীর হাত জড়িয়ে ধরে সজোরে মাথা নেড়ে বলল, না, আমি তোমাদের দুজনের সাথেই ঘুরবো, আর সেটা আজকে। মাম্মা, পাপ্পা আর দিয়া আজকেই যাবে। নবনী এবার মহা মুশকিলে পড়ল। দিব্য যখন বলেছে কাজ আছে, তখন নিশ্চয়ই যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটা। নয়তো দিব্য তালুকদারের কাছে তার কলিজার টুকরো মেয়ের চেয়ে বড় আর কি হতে পারে। নবনী দিয়ার মন ভোলাতে আবার চেষ্টা করলো, শোনা, তুমি কি আমাকে ভালোবাসো না? শুধু মামামের সাথে গেলে কিন্তু অনেক বেশি মজা হবে। আমরা বরং ইহান, ইভান আর চাচিকেও সাথে নিয়ে যাব, কি বলো? দিব্য নবনীর দিকে চেয়ে বলল, তোমাদের একা যাওয়ার দরকার নেই। আমি তো বললাম কাল নিয়ে যাব। দিয়ে মেঝেমেঝে জেদ করো না মাম্মা, তুমি তো পাপ্পার গুড গার্ল, তাই না? দিয়া দুপাশে প্রবল বেগে মাথা নেড়ে বলল, তবে আমি শুধু মাম্মার সাথেই যাব, আজই যাব। দিব্যর অনিচ্ছা সত্ত্বেও শেষমেশ সম্মতির মাথা নাড়তে হলো। মেয়ের আবদার অগ্রাহ্য করার সাধ্য তার কোনো কালেই ছিল না। সে কিছুটা গম্ভীর স্বরেই বলল, সাবধানে যাও। আমি বরং কাইফকে বলে দিচ্ছি, ওই তোমাদের ঘুরিয়ে আনবে। দিয়ার খুশিতে তখন আটখানা অবস্থা। এক মুহূর্ত দেরি না করে সে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল ইহান আর ইভানকে এই সংবাদটা দেওয়ার জন্য। দিব্য ড্রয়ার থেকে ল্যাপটপটা বের করে খাটের এক কোণে বসলো। নবনী লক্ষ্য করলো আজকে দিব্য যেন অন্য দিনের চেয়েও খানিকটা বেশি গম্ভীর। সেই গাম্ভীর্যের আড়ালে দুশ্চিন্তার কোনো ছাপ আছে কিনা তা নবনীর সাধারণ চোখে পড়ল না ধরা। সে খুব একটা গুরুত্ব না দিয়ে আলমারি খুলে একটা শাড়ি বের করলো। হঠাৎ শান্ত ঘরটায় দিব্যর কণ্ঠস্বর প্রতিধ্বনি হলো, ওটা রাখো, অন্য একটা পড়ো। নবনী থমকে দাঁড়ালো। কয়েক পলক শাড়িটার দিকে তাকিয়ে নিশ্চিত হলো কথাটা তাকেই বলা হয়েছে। কিন্তু কেন? শাড়িতে কোনো খোঁজ ছিল নাকি দিব্যর পছন্দের তালিকায় ওটা নেই? সেই কোনো প্রশ্ন না করে বোকার মতো দুপাশে মাথা নেড়ে শাড়িটা যথাস্থানে রেখে দিল। দিব্য ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে আচমকা প্রশ্ন করলো, নবনী, তুমি কি ড্রাইভ করতে পারো? নবনী অবাক হয়ে ফিরে তাকালো। না তো, কেন বলুন তো? তোমার ড্রাইভিং শেখা উচিত। নবনীর কৌতূহল বাড়ল। কিন্তু হঠাৎ কেন? দিব্য সেই কেনর কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলো না। সংক্ষেপে বলল, আমি সব ব্যবস্থা করে দেব, যত দ্রুত সম্ভব শিখে নিও। তাছাড়া লাইসেন্সের একটা ব্যাপার আছে। আর হ্যাঁ, বাইরে দেওয়ার দিকে খেয়াল রেখো। কথাটা শেষ করেই দিব্য ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। আলমারি থেকে নিজের পোশাক বের করলো। নবনীর খুব ইচ্ছে করছিল একবার সাহস করে জিজ্ঞেস করতে, কোথায় যাচ্ছেন আপনি? এত জরুরি কী কাজ? কিন্তু এক অজানা দ্বিধা আর সংকোচ বোধ তার কণ্ঠ রোধ করে দিল। স্বাগতম আপনাকে ভালোবাসার ডায়েরি চ্যানেলে, যেখানে প্রতিটা গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি আর না বলা কিছু আবেগ। কখনো হাসি, কখনো কষ্ট, আবার কখনো এমন কিছু অনুভূতি যা হয়তো আপনার জীবনকেও ছুঁয়ে যাবে।
তাই নিত্য নতুন ভালোবাসার গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। আকাশের মেজাজ আজ বেশ ভারাক্রান্ত। সন্ধ্যা থেকেই ঝোড়ো বাতাস বইছিল, তবে কিছুক্ষণ আগেই থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। জানালার বাইরে প্রকৃতির এই রুদ্র রূপ আর ঘরের ভেতরে বিরাজমান এক নিবিড় নিস্তব্ধতা। দিব্য যখন ঘরে ফিরল তখন সে বৃষ্টির পানিতে সিক্ত। জুবুথুবু অবস্থায় ঘরে ঢুকেই তার নজর গেল বিছানার দিকে। দেখল নবনী আর দিয়া পাশাপাশি অঘরে ঘুমোচ্ছে। নবনীকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে ঘুমোতে না চেয়েও অনাকাঙ্ক্ষিতভাবে তন্দ্রায় ডুবেছে। অপেক্ষা কি তবে তার জন্যই ছিল? নবনীর শান্ত ঘুমন্ত মুখখানি দেখে দিব্যর বুকের ভেতরটা এক অজানা স্বস্তিতে ভরে উঠল। সে নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে ভেজা পোশাক বদলে নিল, কিন্তু দরজার মৃদু শব্দেই নবনীর আলগা ঘুমটা ভেঙে গেল। চোখ কচলে উঠে বসতেই সে দেখল দিব্য সিক্ত চুলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁই ছুঁই। এই মাঝরাতে দিব্যকে ভেজা অবস্থায় দেখে নবনী কিছুটা বিচলিত হয়ে শুধালো, আপনি কখন এলেন? দিব্য কিছুটা অপ্রস্তুত বোধ করলো। যদিও সে জানে নবনী তাকে জেরা করবে না, তবুও এই অসময়ে ফেরা নিয়ে একটা ব্যাখ্যা দেওয়াটা হয়তো তার অধিকারের মধ্যেই পড়ে। দিব্য স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, এই তো কিছুক্ষণ হলো এলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই একদম ভিজে গিয়েছিলাম। তুমি ওভাবে কেন শুয়েছিলে? ঠিকঠাক মতো ঘুমিয়ে পড়তে পারতে। নবনী তড়িঘড়ি করে বিছানা ছাড়ল। আপনি আসার পর আমাকে ডাকলেন না কেন? দিব্য তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে নির্লিপ্ত গলায় জবাব দিল, ডাকার কি আছে? তুমি ঘুমাচ্ছিলে, তাই ডিস্টার্ব করাটা ঠিক মনে হয়নি। আপনি এখনো খাননি মনে হয়। আমি কি খাবারটা গরম করে নিয়ে আসবো? দিব্য মাথা নেড়ে বাধা দিয়ে বলল, এখন আর কষ্ট করে খাবার আনতে হবে না, রাত অনেক হয়েছে, তুমি শুয়ে পড়ো। নবনী কোনো কথা বাড়ালো না, তবে দিব্যর বাড়ানো কানে তুলল না। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। দিব্য অবাক হয়ে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অল্প পরেই নবনী খাবারের থালা গুছিয়ে ঘরে ফিরল। দিব্য সোফায় বসেছিল। নবনী টেবিলের ওপর খাবারগুলো সাজিয়ে রাখলো। দিব্য আর দ্বিরুক্তি না করে খাওয়া শুরু করলো। পরিবেশটা সহজ করতে সে নিজেই কথা বলল, তোমাদের ঘোরাঘুরি কেমন হলো? ঠিকঠাক মতো ঘুরছো তো? দিয়া নিশ্চয়ই খুব মজা করেছে। নবনী লক্ষ্য করল দিব্যর কণ্ঠস্বরে কেমন একটা সূক্ষ্ম সংকোচ। সে ধীর স্থির ভাবে বলল, ঘুরোঘুরি ঠিকঠাকই হয়েছে, তবে আমার আপনাকে কিছু জিজ্ঞাসা করার ছিল। দিব্য যেন আগে থেকেই প্রশ্নটা আঁচ করতে পেরেছিল। সে খাবারের গ্লাস মুখে তোলার আগে দ্রুত বলে উঠল, আসলে একটা জরুরি মিটিং ছিল, ক্লায়েন্ট ফরেনার, তাই সময়টা হাতে ছিল না। আর আকাশের অবস্থা তো দেখছোই, ঝড় বৃষ্টির তাণ্ডবে আটকে গিয়েছিলাম। এই কারণেই ফিরতে একটু দেরি হলো আর কি। খেতে খেতে অত্যন্ত নির্বিকার ভঙ্গিতে কথাগুলো বলল দিব্য। নবনী যেন মুহূর্তের জন্য বোকা বনে গেল। সে কি আদৌ এসব কৈফিয়ত চেয়েছিল? লোকটা নিজের মনেই একটার পর একটা ব্যাখ্যা দিয়ে যাচ্ছে, অথচ নবনীর জিজ্ঞাসা ছিল সম্পূর্ণ ভিন্ন। সে কিছুটা অপ্রস্তুত হয়েই বলল, আমি তো এইসব জানতে চাইনি, আপনি আমাকে অযথা কৈফিয়ত দিচ্ছেন। দিব্য শান্ত চোখে নবনীর দিকে চাইল, ধীর স্থির গলায় বলল, প্রয়োজন মনে হলো তাই বললাম। তা তুমি ঠিক কি জানতে চাইছিলে? আপনার কাছে কি আপুর কোনো ছবি নেই? কথাটা শুনে দিব্যর হাত থমকে গেল। অত্যন্ত স্বাভাবিক হওয়ার চেষ্টা করে সে পাল্টা প্রশ্ন করল, অবরের ছবি? হঠাৎ এ প্রশ্ন কেন? আমি আসার পর থেকে বাড়িতে কোথাও তার কোনো চিহ্ন দেখিনি, তাই জিজ্ঞাসা করলাম। এমনকি দিয়াও জানে না তার জন্মদাত্রী অন্য কেউ। সে আমাকে নিজের মা বলে চেনে, কারণ সে তার আসল মাকে কখনো দেখেনি। দিব্য একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ আমি কখনো চাইনি দিয়া ওর মায়ের অভাব বোধ করুক, তাই আমি ওকে নবনের কথা বলিনি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমিও চাই দিয়া আজীবন আমাকে নিজের মা ভাবুক, কিন্তু এটা কি আপুর প্রতি অন্যায় হবে না? নবনীর কণ্ঠে বিষণ্ণতা ফুটে উঠল। দিব্য ঠোঁটের কোণে মৃদু একটা হাসির রেখা ফুটে উঠল। সে বলল, কি আজে বাজে কথা বলছো নবনী? তাছাড়া তুমি তো জানো, মৃত মানুষের ছবি এভাবে ঘরে ঝুলিয়ে রাখা সবসময় ঠিক নয়। আর দিয়াকে এসব বলে ওর শৈশবটা কেন জটিল করব? আমি চাই না এসব জেনে মন খারাপ করুক। দেখুন, আমি বলতে চাইছি। তুমি খেয়েছো? দিব্যর গম্ভীর কণ্ঠস্বর নবনীর কথা কেড়ে নিল। নবনী ডানে বামে মাথা নেড়ে না সূচক উত্তর দিতেই দিব্য নিজের প্লেট থেকে এক লোকমা খাবার নবনীর মুখের কাছে বাড়ি ধরল। নবনী যেন আকাশ থেকে পড়ল। বিস্ময়ে ভরা চোখে সে দিব্যর দিকে তাকিয়ে রইল। মুহূর্তের জন্য তার সব যুক্তি আর কথা যেন হারিয়ে গেল। দিব্য পুনরায় ইশারা করে বলল, কি হলো, হা করো। এভাবে রাত অবধি না খেয়ে বসে থাকার কোনো মানে হয় না। আমার কাজ বা পরিস্থিতির প্রয়োজনে মাঝে মধ্যে এমন দেরি হতে পারে, তাই বলে তুমি না খেয়ে থাকবে না?
নিজের মতো খেয়ে ঘুমিয়ে যাও, মনে থাকবে? নবনী মাথা নাড়ল, অতঃপর বিনা বাক্যে সেই লোকমাটি গ্রহণ করলো। এরপর আর দুজনের মধ্যে কোনো কথা হলো না। খাওয়া শেষে নবনী যখন প্লেটগুলো রাখতে বাইরে বের হলো, তখন কিছু শোরগোল আর উচ্চস্বরে কথা বলার আওয়াজ তার কানে এলো। মনে হলো আফতাব তালুকদার প্রচণ্ড রেগে কাউকে তিরস্কার করছেন। নবনী দ্রুত ঘরে ফিরে এসে দেখলো দিব্য বিছানায় আধশোয়া হয়ে আছে। সচরাচর দিয়া তাদের মাঝখানে থাকলেও গত রাত থেকে সেই অভ্যাস কিছুটা পরিবর্তন হয়েছে। নবনীর চিন্তিত মুখ দেখে দিব্য কৌতূহল চোখে শুধালো, কি হয়েছে? কোনো সমস্যা? আরও কিছু কি বলতে চাও? নবনী ধীর পায়ে বিছানায় উঠে বসলো। ঘরের মেন সুইচ টিপে আলোটা নিভিয়ে দিয়ে দিব্যর পানে চেয়ে বলল, ছোট চাচু খুব রাগারাগি করছেন, বোধহয় কাইফ ভাইয়ের সাথে কোনো বিষয়ে তর্কে জড়িয়েছেন। নবনী বালিশে মাথা রাখতেই দিব্য চট করে ওর ওপর ঝুঁকে এলো। অবাক কণ্ঠে বলল, বলছো কি? কাফের সাথে? এটা তো অবিশ্বাস্য। নবনীর হৃৎপিণ্ডে ধুকপুকানি বাড়ল। আচমকাই চমকেছে ও। বিমূঢ় হয়ে সে শুধু মাথা নাড়ল। দিব্য যেন বিশ্বাসই হচ্ছে না। সে বিড়বিড় করে বলল, কাব্য হলে না হয় মারা যেত, কিন্তু কাইফ তো ওনার চোখের মনি। তুমি জানো ঠিক কোন বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে? না তো, আমি ওভাবে শোনার চেষ্টা করিনি। বেশ করেছ। অন্যের কথা হারি পেতে শোনা ব্যাড ম্যানার্স। আচ্ছা না বনি, আজকে যদি আর একটু বিরক্ত করি তবে কি রাগ করবে? মাথাটা আজও খুব ধরেছে, বৃষ্টির কারণে হয়তো জ্বরও আসতে পারে। নবনী অন্ধকারেই ঠোঁট টিপে হাসল। তবে সেই হাসিটা সযত্নে আড়াল করলো। ঘুরে শুয়ে দিব্যর কপালে আর চুলে নিজের নরম আঙুলগুলো ডুবিয়ে দিল। মুহূর্তের মধ্যেই দিব্য দু হাতে জড়িয়ে ধরল নবনীর মেয়েদেহীন ছিপছিপে কোমর। আর একটু নিবিড়ভাবে নবনীকে নিজের কাছে টেনে নিয়ে কাঁধের খাঁচে মুখ গুজে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। নবনীর শরীর যেন মুহূর্তেই পাথরের মতো শক্ত হয়ে গেল। বুকের ভেতরটা অনিয়ন্ত্রিত ঝড়ের মতো কাঁপছে। দিব্যর উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল। দুজনের মাঝেই এক নিমেষেই সব চিন্তা আর শব্দ নিস্তব্ধ হয়ে গেল সেই বর্ষণমুখর রাতে। পরের দিন ভোরের আলো ফুটতেই তালুকদার বাড়িতে নিজানাকে নিয়ে হাজির হলো কলরব। নিজানার বুকের ভেতর অভিমান ঠাসা এক বিশাল পাহাড় জমে থাকলেও মুখ ফুটে কিছু বলার আগ্রহ আর অবশিষ্ট নেই। কোনো অধিকারেই বা বলবে? কলরব তো কেবল তার সাথে নয়, আন্তাসা কিংবা কুহুর সাথেও সৌজন্যের সীমা ছাড়িয়ে গেছে। গাড়ির চাকা থামতেই নিজানা আর কুহু গুমট মুখ করে বাড়ির দিকে পা বাড়ালো। কলরব গাড়িটা নির্দিষ্ট জায়গায় রেখে যেই না ভেতরে ঢুকতে যাবে অমনি মুখোমুখি হলো কায়েফের। কায়েফের দুই চোখের দৃষ্টি আজ তলোয়ারের মতো ধারালো। সে স্থির চোখে কলরবের দিকে চেয়ে রইল। কলরবের মনে হলো সেই চাহনিতে মিশে আছে একরাশ বিষাক্ত বিদ্রুপ। কায়েফ তাকে অবজ্ঞা করে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই কলরব সাহস করে ওর পথ আগলে দাঁড়ালো। কায়েফ ভ্রু কুঁচকে বিরক্তি প্রকাশ করতেই কলরব নিচু স্বরে বলল, কায়েফ, একবার শোন ভাই, আমি আসলে করে শেষ করার অবকাশ পেল না কলরব। তার আগেই কায়েফের শক্ত কঠিন হাতের এক প্রচণ্ড ঘুষি আছড়ে পড়ল ওর চোয়ালে। আকস্মিক এই আঘাতে কলরব টাল সামলাতে না পেরে পিছিয়ে গেল। কোনো মতে নিজেকে সামলালো সে। আবারও মুখ তুলে চাইতেই কায়েফের বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ওর শার্টের কলার খামচে ধরল। রাগে কায়েফের পুরো শরীর থরথর করে কাঁপছে। রক্তবর্ণ চোখে চেয়ে গর্জে উঠল, ভাই খবরদার, আর একবার যদি আমাকে ভাই বলে ডেকেছিস তবে তোর জিভ টেনে ছেড়ে ফেলবো আমি। কলরব পাথরের মতো নিস্পৃহ বোধ করল। সেই যন্ত্রণাকে আমলে না দিয়ে ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বলল, আরো দুটো মার কায়েফ, তাতে যদি তোর মন শান্ত হয় তবে মার। আমি একটা শব্দও করব না, বিশ্বাস কর। শুধু আমার কথাটা একবার শোন। কলরবকে এক ঝটকায় দূরে ঠেলে সরিয়ে দিল কায়েফ। ঘৃণায় মুখ কুঁচকে বলল, কি বলবি তুই? তোর মতো বেইমানের মুখে কি আর কোনো কথা মানায়? আমি তোর একটা অজুহাতও শুনতে চাই না। আমার সামনে থেকে এখনই দূর হ, নয়তো আজ সত্যি তোকে খুন করে ফেলবো। কলরব পুনরায় পথ আটকে কিছু বলার চেষ্টা করতেই নিয়ন্ত্রণ হারালো কায়েফ। প্রথমে একটা ঘুষি, অতঃপর তার উপরে আরও। কায়েফের প্রথম কয়েকটা আঘাত কলরব প্রায় সাদরেই গ্রহণ করে নিয়েছিল নিজের অপরাধের প্রায়শ্চিত্ত ভেবে। কিন্তু কায়েফ যখন ক্রমশ হিতাহিত জ্ঞান হারিয়ে হিংস্র হয়ে উঠল, তখন আত্মরক্ষার তাগিদেই কলরব পাল্টা হাত চালিয়ে বসল। শৈশবের এমন দৃশ্য খুব পরিচিত তার। ছোটবেলায় কত শতবার খেলনা বা সামান্য খুনসুটি নিয়ে ওরা এভাবে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আবার দিন শেষে সেই মারামারি ক্ষততে ওরাই একে অপরকে মলম লাগিয়ে দিয়েছে। কলরবের অবচেতন মন ভেবেছিল আজকেও পরিস্থিতিটা তেমনই হবে, কিন্তু সে ভুলে গিয়েছিল সময় আর পরিস্থিতি মানুষের সম্পর্কে ব্যাকরণ বদলে দেয়।
এটা শৈশবের কোনো ছেলেমানুষি লড়াই নয়, বরং এক জীবন্ত রক্তমাংসের নিজানা আছে তাদের কেন্দ্রবিন্দুতে। এখানে ভ্রাতৃত্বের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে ভালোবাসা। মুহূর্তের মধ্যে কুহু আর নিজানা হন্তদন্ত হয়ে সেখানে ছুটে এলো। দুজনকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করতে গিয়ে নিজানার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার মনে হলো কলরব বুঝি এখনও সেই দাম্ভিকতার আর উগ্র মেজাজেই রয়েছে, যা দিয়ে সে কয়েকদিন ধরে সবার জীবন অতিষ্ঠ করে তুলেছে। অপমানে, ক্ষোভে আর এক রাশ হতাশায় নিজানা নিয়ন্ত্রণ হারালো। আচমকা কলরবের গালে জোরে একটা চড় বসিয়ে দিল। কায়েফ আর কলরব দুজনে স্থির হয়ে গেল সেই আকস্মিকতায়। নিজানা রাগে কাঁপতে কাঁপতে ফুঁসে উঠে বলল, কি করছোটা কি তুমি? মাথা কি একদম খারাপ হয়ে গেছে তোমার? কাইফকে কেন মারছো? পাগল হয়ে গেছো তুমি? কলরব স্তব্ধ হয়ে গেল। বাড়ির আঙিনায় তখন তপ্ত রোদের চেয়েও বেশি উত্তাপ ছড়িয়ে পড়েছে। নিজানার চটটা কলরবের গালে শুধু আঘাত করেনি, তার পুরুষালী অহংকারে সজোরে ধাক্কা দিল। নিজের রক্তচক্ষু নিজানার উপর স্থির করে গর্জে উঠল সে। হাউ ডিয়ার ইউ নিয়ানা, তুই আমার গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস হয় কি করে? ক্রোধের বশবর্তী হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল কলরব। তার হাতটা যখন প্রতিশোধের নেশা নিজানার গালের দিকে ধেয়ে যাচ্ছিল, ঠিক তখনই একটা শক্তিশালী হাতের মুঠোয় তার কবজি বন্দী হলো। দিব্য কঠোর দৃষ্টিতে কলরবের দিকে তাকিয়ে এক ঝটকায় সরিয়ে দিল। শীতল কণ্ঠে বলল, আজ তুই সব সীমানা অতিক্রম করে ফেলেছিস কলরব। আম্মু, তুমি কি এখনো বলবে ও যা করছে ঠিক করছে? আমি এখন কিছু বললে তো তোমার সহ্য হবে না। ততক্ষণে ঘরের ভেতর থেকে অলেখা বেগম, কাব্য আর নবনী হন্তদন্ত হয়ে সেখানে এসে হাজির হয়েছে। অলেখা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। বিষয়টা তার কাছে অদ্ভুত লাগছে। কাব্য ছুটে এসে কলরব আর কায়েবকে খুঁটিয়ে দেখল। তার বিশ্বাসই হচ্ছে না যে এরা দুজন হাতাহাতি করতে পারে। সে বিস্ময়ে ভরা কণ্ঠে শুধালো, তোরা দুজন মারপিট করছিস? সিরিয়াসলি? আজ কি সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি? কায়েব নিজের শার্টের ধুলো ঝাড়তে ঝাড়তে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলল, ও নিজে থেকে গায়ে পড়ে ঝগড়া করতে এসেছে। ওর তো আজীবনই স্বভাব এটা। প্রথমে নিজে দোষ করবে, তারপর মেয়েদের মতো ন্যাকামি করে ভিকটিম সাজবে। কায়েফের মুখে এমন কথা শুনে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল। শান্ত স্বভাবের কায়েফ যে এতটা উগ্র হতে পারে তা কারোর কল্পনাতীত ছিল। কাব্য এবার ধমকে উঠল, কায়েব, তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। ও তোর বড় ভাই, তুই ওর গায়ে হাত তুলিস কি করে? কায়েব সামান্য হেসে অবজ্ঞার সুরে বলল, বড় ভাই মাই ফুট। কথাটা ছুঁড়ে দিয়ে সে হন হন করে বাড়ির বাইরে বেরিয়ে গেল। কাব্য রেগে তার পিছু নিতে চাইলে দিব্য তাকে থামিয়ে দিয়ে শান্ত হতে বলল। কাব্য গজ গজ করতে করতে বলল, তুই আমাকে কেন থামাচ্ছিস? ওর ব্যবহারটা দেখলি? ছেলেটার মাথা একদম গেছে। কলরবকে ও এভাবে মারতে পারলো? দিব্য একবার ম্লান চোখে কলরবের দিকে তাকিয়ে কাব্যকে মনে করিয়ে দিল, কলরবই বা এমন কি ধোয়া তুলছে পাতা? ওর নিজানা গায়ে হাত তুলতে চাচ্ছিল। ওর স্পর্ধাটা একবার ভেবে দেখেছিস? আমার মনে হয় না কায়েফ কিছু ভুল করেছে। আমি থাকলেও আমি একই কাজ করতাম, আরও খারাপ করতাম। কলরব আর কোনো তর্কে জড়ালো না। অপমানে আর রাগে ফুঁসতে ফুঁসতে সে বাড়ির ভেতরে চলে গেল। অলেখাও ব্যাকুল হয়ে ছেলের পিছনে নিলেন। নিজানা এতক্ষণ এক পাশে মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়েছিল। দিব্য আলতো করে তার কাঁধে হাত রাখতেই সে ম্লান এক চিলতে হাসি ফুটিয়ে দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করল। কাব্য দীর্ঘশ্বাস ফেলে অফিসের দিকে রওনা হলো। দিব্য, দিয়া আর নবনীকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেল। অনিচ্ছা সত্ত্বেও কলরবের ঘরে পা রাখতে হলো নিজানাকে। কপালে চিন্তার ভাঁজ নিয়ে ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা উটকো গন্ধ তার নাসারন্ধ্রে আঘাত করল। সিগারেটের কটু গন্ধ বুঝতে পেরে ঘৃণায় নাক মুখ কুঁচকে নিল নিজানা। ঠিক তখনই তার নজরে পড়ল ব্যালকনিতে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা কলরবকে। উৎকট গন্ধে আচমকাই কাশিতে দম আটকে এলো ওর। সেই শব্দে ঘাড় ঘুরিয়ে তাকালো কলরব। ওর চোখে রক্তাভ আভা দেখে নিজানার বুকের ভেতরটা হিম হয়ে এলো। কলরব হাতে সিগারেটটা অবজ্ঞা ভরে নিচে ফেলে দিয়ে ধীর পায়ে এগিয়ে এলো নিজানার দিকে। তীক্ষ্ণ ও হিংস্র দৃষ্টিতে সে যেন নিজানার অস্তিত্বকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। কলরবের ঠোঁটের এক পাশ ফুলে নীলচে হয়ে আছে। ফর্সা গালের নিচে লালচে আঘাতের দাগটা এখনো স্পষ্ট। অমন উন্মত্ত চাহনির সামনে এক গভীর আড়ষ্টতা অনুভব করলো নিজানা। সে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে কলরব তার সামনে থাকা দুথাকের ড্রয়ারটা সজোরে লাথি বসালো। মুহূর্তেই ওটা উল্টে এক বিকট শব্দ তুলল। নিজানা ভয়ে শিউরে উঠল। তার স্তম্ভিত চোখের সামনে কলরব দাঁতে দাঁত পিষে গর্জে উঠল, আমাকে মারলি তুই? এত সাহস কোথায় পেলি নিয়ানা? আমাকে চড় মেরে আবার আমারই ঘরে এসেছিস?
তোরা সবাই মিলে আমাকে ঠিক কি পেয়েছিস বলতো? মুহূর্তেই কলরব যেন হিতাহিত জ্ঞান হারিয়ে এক উন্মাদে পরিণত হলো। চোখের সামনে যা পেল ছোটখাটো শোপিস ফুলদানি সব একের পর এক আছড়ে ফেলতে লাগলো নিজানার চারিপাশে। কাঁচের চুরমার হওয়া শব্দ আর কলরবের ক্রোধে নিজানা আতঙ্কে কুঁকড়ে গেল। তাকে স্বাভাবিক কোনো মানুষ নয়, বরং এক বদ্ধ পাগলের চেয়েও ভয়ঙ্কর মনে হচ্ছিল। নিজানা চাইলেও ওখান থেকে পালানোর পথ খুঁজে পেল না। এক সময় তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ঠোঁট কামড়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। কম্পিত গলায় অস্ফুট স্বরে বলল, সরি কলরব, আমি বুঝতে পারিনি। আই এম সরি, প্লিজ স্টপ ইট। কলরব ক্ষণিকের জন্য থামলো। পরক্ষণেই ঝড়ের বেগে এগিয়ে এসে নিজানার বাহু শক্ত মুঠোয় পিষে ধরল। গর্জে উঠে বলল, এখন কেন সরি বলছিস? আমাকে যন্ত্রণায় দম্ভ করতে পারলে তো তোর বরাবরই খুব আনন্দ হয়, তাই না? তবে এখন সেই যন্ত্রণার উল্লাসটা প্রাণ ভরে উপভোগ কর। আমি খুব কষ্টে আছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। জাস্ট এনজয় ইটস। কলরবের মুঠির চাপে ব্যথায় নিজানার চোখ মুখ কুঁচকে এলো। কোনো প্রতিবাদ করতে পারলো না, শুধু নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগলো। কলরব লক্ষ্য করলো নিজানা থরথর করে কাঁপছে। ওর দু চোখে ভয়, ভরসা, মুখটা আতঙ্কে জবা ফুলের মতো লাল হয়ে গেছে। কলরব কিছুটা শান্ত হলো ঠিকই, কিন্তু নিজের দাম্ভিকতা বজায় রাখলো। নিজানাকে নিজের থেকে এক ঝটকায় টেনে নিয়ে বলল, আজকের পর আর কোনোদিন এই দুঃসাহস দেখাবি না, নয়তো এর পরিণাম হবে তোর কল্পনার চেয়েও ভয়াবহ। তুই তো বলেছিলি যে তুই আমার বিবাহিতা স্ত্রী, তবে তাই সবই। আর 10টা সাধারণ বাঙালি বউরা যেভাবে নুয়ে থাকে ঠিক সেভাবেই থাকবি। তোর কোনো পার্থক্য আমি আর সহ্য করব না। নিজানাকে নিজের দিকে এক ঝটকা টেনে নিয়ে বলল। নিজানার ভেতরে পুঞ্জীভূত রাগের পারদ তুঙ্গে উঠল। কলরব এই চরম অপমান আর আধিপত্য সহ্য করতে পারল না। আচমকায় সর্বশক্তি দিয়ে কলরবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তীব্র কণ্ঠে চিৎকার করে উঠল, আমি আমার সরি ফেরত নিলাম। তুমি যদি ভেবে থাকো আমি তোমার বিবাহিতা স্ত্রী বলে কোনো অবলা পতিব্রতা নারীর মতো তোমার পা ধরে পড়ে থাকবো, তবে সেটা তোমার মস্ত বড় ভুল ধারণা কলরব। তুমি মাঝরাতে মদ্যপান করে মাতাল হয়ে ঘরে ফিরবে আর আমি তোমার জুতো খুলে দেব কিংবা চাদর টেনে দেব, এমন কাল্পনিক দৃশ্য স্বপ্নেও ভেবো না। আমি তেমন কিছুই করব না। বেশ করেছি তোমায় চড় মেরেছি, প্রয়োজন হলে আরও 100 বার মারবো। অন্তত আমার মনে হচ্ছে তুমি এটারই যোগ্য। কলরব দাঁতে দাঁত পিষে বলল, একটা আস্ত গিরগিটি তুই নিয়ে না, আজ হোক বা কাল, যাই হয়ে যাক না কেন, তোর সাথে সংসার করার প্রশ্নই ওঠে না। জানিস তো, কাক তার সঙ্গী হারালে দ্বিতীয়বার আর কখনো জোড়া বাঁধে না। ঠিক তেমনই আমার জীবনেও আমি তোকে কোনোদিন বউ হিসাবে মেনে নিতে পারবো না, কারণ আমি শুধু ইরাকেই ভালোবাসি। কথাটা তীরের মতো নিজানার হৃৎপিণ্ড ভেদ করে ওপাশে চলে গেল বোধহয়। বুকের ভেতরটা তীব্র এক মোচড় দিয়ে উঠল তার, কিন্তু সে দমল না। ভেতরের সেই রক্তক্ষরণ আড়াল করে নিজের অশ্রু গিলে নিল নিজানা। ধীর স্থির পায়ে কলরবের একদম মুখোমুখি দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় বলল, কাকের সঙ্গী তো মরে যায়, তাই সে একলা থাকে, কিন্তু তোমার সঙ্গী তো মরে যায়নি, সে তো স্রেফ উড়ে গেছে। অন্য কোনো ডালে অন্য কারো সান্নিধ্যে সে এখন দিব্যি ডানা ঝাপটাচ্ছে। এখন এখন তার বিরহে যদি তুমি সারা জীবন সাধু সেজে একাকিত্ব উদযাপন করতে চাও তবে করো, আমার তাতে বিন্দুমাত্র কিচ্ছু যায় আসে না। অবাক হচ্ছ? জানতে চাইবে না আমি কিভাবে জানলাম?